হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। স্বাগতম আর্সেনালের আর্সেনাল ফর লাইফ বিডি আর্সেনাল বাংলাদেশের ফেসবুক থেকে আমাদের লাইভে একটা এটা উইকলি পডকাস্ট না, বাট আমরা একটা স্পেশাল পডকাস্টের আয়োজন করেছিলাম। আমাদের মূল টপিক ছিল হচ্ছে ইএসএল, কিন্তু উইদিন 24 আওয়ার্স সব ড্রাস্টিক চেঞ্জ আসছে, সব বিশাল বিশাল পরিবর্তন আসছে এবং ইএসএল ফাইনালি হচ্ছে না। তারপরেও আমরা যেহেতু এই গুরুত্বপূর্ণ টপিকটা নিয়ে কথা বলছিলাম, সাথে রিলেভেন্ট আরো কিছু টপিক নিয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে যারা অ্যানাউন্স করা হয়েছিল তাদের মধ্যে এক দুইজন গেস্ট আমরা হয়তো বা পাচ্ছি না, কিন্তু তারপরেও আমরা রেস্ট অফ দ্য গেস্ট, আমাদের গেস্ট প্যানেলও খুবই অ্যাট্রাকটিভ, সো উই জাস্ট কুডন্ট অ্যাফোর্ড টু মিস ইট। আমাদের সাথে আছে আজকে ইয়ামিন ভাই, আমাদের সাথে আছে আসিফ মাসুদ ভাই, আমাদের সাথে আছে তানভীর ফেরদৌস ভাই, আর আমাদের সাথে প্রথমবারের মতো আছে আলমাস আহমেদ ভাই। সবাইকে ওয়েলকাম। আচ্ছা, আমরা যেহেতু আমাদের মূল টপিকটা ছিল ইএসএল নিয়ে, আমি ইএসএল নিয়েই, মানে ইএসএল যেহেতু ক্যান্সেল হয়ে গেছে, বাট ইএসএল নিয়ে আমাদের ক্যান্সেল হওয়াতে আমাদের কার কি রিয়েকশন। আমরা অনেকে ইএসএল এর পক্ষে ভোকাল ছিলাম, ইএসএল এর এগেনস্টে ম্যাক্সিমাম ভোকাল ছিলাম। আহ তারপরে আমি জানতে চাইবো যে কার কিরকম রিয়েকশন। আহ আমাদের এই পডকাস্টের খুব অ্যাট্রাকটিভ এবং আকর্ষণীয় সংযোজন ছিল হচ্ছে আলমাস আহমেদ। আহ, অনেকটা হচ্ছে পিপলস চয়েস, রয়্যাল রাম্বল ব্যাটেলের মধ্যে উঠে দেওয়া হয়েছে। বাট আমি আপনাকে দিয়ে শুরু করবো, যেহেতু আপনি আজকে ফার্স্ট টাইম। সো ইএসএল, যখন ইএসএল অ্যানাউন্সড হয়েছিল, ওয়ার ইউ এক্সাইটেড, এবং যখন ক্যান্সেল হয়ে গেল, ওয়ার ইউ ডিসঅ্যাপয়েন্টেড আ লিটল বিট? আপনার রিয়াকশন দিয়ে শুরু করবো, ছোট করে, তারপর আমি সিনিয়র ভাইদের কাছে যাবো, সবার কাছে। ইউর মিউট, ইউর অন মিউট। আসসালামু আলাইকুম। এনিওয়ে, ইএসএল ক্যান্সেল হওয়াতে অ্যাকচুয়ালি আমি খুব একটা ডিসঅ্যাপয়েন্টেড না, বাট যখন এটা অ্যানাউন্স করা হয়েছিল জিনিসটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছিল। ঠিক আছে, বেশ কিছু পয়েন্ট আমার কাছে কিছুটা অফার্ড মনে হলো। ওভারঅল যেটা মনে হচ্ছিল যে এটা আর্সেনালের জন্য অনেকটা অ্যাকচুয়ালি দরকার ছিল। হয়তো অন্য টিমের জন্য একই রকম না হলেও আর্সেনালের জন্য এটা অনেক দরকার ছিল। আরও কিছু ব্যাপার আছে আর কি, সেটার জন্য জিনিসটাকে আমি মোটামুটি সাপোর্ট করেছি আর কি, যে অ্যাটলিস্ট এর মধ্যে ফ্ল ছিল, ফ্ল অনেক কিছুর মধ্যে আছে, বাট জিনিসটাকে আগায় নিয়ে যাওয়া উচিত ছিল অ্যাটলিস্ট। ওকে, এনিওয়ে, আমি প্রথমেই বলি যে ইএসএল এর পক্ষে আমার কোন কোন বিষয়গুলো ছিল এবং বিপক্ষে আমার কোন কোন বিষয়গুলো ছিল। স্বাভাবিকভাবে বিপক্ষে দু একটা জিনিস একটু খটকা লাগবেই, যে যেহেতু এখানে মেরিটোক্রেসি নিয়ে একটা কথা আসছিল, যে এখানে মেরিটোক্রেসি ছাড়াই কিছু টিম খেলতেছে বলতে গেলে। এখন মূলত টু বি অনেস্ট, এখানে আমরা এবং টটেনহাম এই দুইটা টিমই দেখা যাচ্ছে যে নিয়মিত ইউসিএল খেলি না। ইন কেস দেখা যায় তো যদি পুরো 12টা টিমই সবসময় ইউসিএল খেলতেছে, সবসময় খেলতেছে অ্যাকচুয়ালি, মানে খেলতেছে না এমন কখনো হয় না, তাহলে হয়তো সেম জিনিসগুলো, সেম পয়েন্টগুলো হয়তো উঠতো না। এনিওয়ে, সেটাই গেল। ইকোনমিক পার্সপেক্টিভ দিক দিয়ে জিনিসটা অ্যাকচুয়ালি দরকার ছিল, অন্যান্য টিমের জন্য যতটা দরকার ছিল আমাদের জন্য আরো বেশি দরকার ছিল। সিটি বা আহ, বার্সা বা রিয়াল এদের কাছে 300-400 মিলিয়ন যতটা, আমাদের জন্য 300-400 মিলিয়ন ততটা না। আর আমাদের মালিকের কথা যদি আমরা কম্পেয়ার করি, সেটা আমাদের জন্য আরো বেশি। এনিওয়ে, ইএসএল এর প্রথম যে জিনিসটা ছিল যে একটা, যে উয়েফা থেকে বের হয়ে একটা টুর্নামেন্ট করা, এটা সবচেয়ে সবার আগে দরকার ছিল। যে উয়েফার থেকে বের হয়ে একটা টুর্নামেন্ট করা, একটা ডাইভার্সিটি সবসময় ভালো। আর আমরা অলরেডি দেখছি যে উয়েফা কেমন কি করতে পারে, সবসময় দেখে আসছি যে উয়েফার যেই মানে অনেক কিছু কন্ট্রোভার্সিয়াল আছে অ্যাকচুয়ালি। টু বি অনেস্ট, যে আমরা কিন্তু এর রিসিভিং এন্ডেই সবসময় ছিলাম, এমন না যে আমরা এটার পজিটিভ এন্ডে ছিলাম। সাপোজ কিছু কাহিনী আমি মনে করাই, যেমন আমাদের টিম থেকে কিছু প্লেয়ার কিন্তু চলে গেছে, আমাদের কাছে খুবই মানে খুবই খারাপ একটা সময় গেছে তখন। দেখা গেছে যে একটা সময় আপনি আটকে গেছেন। ওকে, উই মুভ অন, যখন আসবে।
আসিফ মাসুদ ভাইয়ের কাছে আসি। আহ, Sure. ওই দিক মানে এই বিষয়ে অনেক জায়গায় অনেক কথাবার্তা হচ্ছে, বাট আমি আপনার তেমন কোনো কথাবার্তা দেখি নাই আর কি। তো আপনি আসলে এই এটাকে কিভাবে দেখছিলেন, যদি মানে যেহেতু আপনার কোনো কিছু আমরা আসলে দেখি নাই, তো আপনার মুখ থেকে শুনি। So আমি প্রথমত সবাইকে আসসালামু আলাইকুম and thanks for hosting this. Second for calling us attractive. I think that's great. I'm very happy about that. আচ্ছা দ্যাটস এ দ্বিতীয়ত গ্রেট। দ্বিতীয়ত শুরু করি হচ্ছে ইয়ে দিয়ে ইএসএল দিয়ে। সো স্পোর্টে আমরা যদি খালি মানে ফুটবলে না, আমরা যদি বিগত সব স্পোর্টসে যদি দেখে আসি, there's always been some sort of change in the format that people are normally accustomed to. So I think back in the 70s, ক্রিকেটে কেরি প্যাকার নামে একজন ভদ্রলোক ছিলেন যে হচ্ছে ক্রিকেটটাকে হচ্ছে এই স্টাইলে করার চেষ্টা করেছিল। সো হি হ্যাড এ ব্রেক অ্যাওয়ে লিগ, এবং তখনকার সময় এবং হি হ্যাড এ বিগ ইম্প্যাক্ট এজ ওয়েল। তখনকার সময় আই থিঙ্ক ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়ার কিছু কিছু সিলেক্ট প্লেয়ার্সদেরকে নিয়ে, স্পেশালি দ্য চ্যাপেল ব্রাদার্স, তারপরে ওয়েস্ট ইন্ডিজের কিছু কিছু তখনকার যে নাম করা প্লেয়ার যেমন অ্যান্ডি রবার্টস, তারপরে এরকম এরকম জো গান, এদেরকে কিছু 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 সাইন করেছিল। করে হি ওয়ান্টেড টু ডু সামথিং উইথ ইট, অ্যান্ড দ্য কি থিং হিয়ার ওয়াজ দ্য মার্কেটিং অফ দ্য গেম। এখন ক্রিকেট এট দ্যাট টাইম ফর মোস্ট পিপল ওয়াজ আ ভেরি বোরিং কাইন্ড অফ গেম, বাট ক্যারি প্যাকার যেভাবে জিনিসটা করেছিল সেটা মানে আমি বলবো যে তখনকার জন্য হি মেড মোর পপুলার, এবং তার উপরে ভিত্তি করে কিন্তু অনেক কিছু পরে চেঞ্জ হয়ে গিয়েছিল। সো a lot of people actually fell in line with that idea. And fast forward, আমাদের যে যখন হচ্ছে ইন্ডিয়াতে প্রথমে আইপিএলটা হলো, আইপিএল এর আগে ও রাইট। ব্যাপক সমালোচনা। আমাদের প্লেয়ারটার নাম কি, আলোক কাপালি, ফাইন একটা প্লেয়ার ছিল, আমরা কিন্তু হারাই ফেললাম, ইন্টারন্যাশনাল জগৎ থেকে বের করে দেওয়া হলো। এই আইপিএল এর উপরে ভিত্তি করে কিন্তু পরে আইপিএলটা আসলো, এবং আইপিএলটা ইজ আ হিউজ সাকসেস এন্ড ইটস পসিবলি মোস্ট পপুলার হচ্ছে ইয়ে এখন। তো আমার মনে হয় কি, ফুটবলে আমি একটা নিউট্রাল পার্সপেক্টিভ থেকে আর কি বলছি, চেঞ্জ আসবে, এটা আমরা যেভাবে অ্যাকাস্টম, যেসব হচ্ছে ইয়েরা আছে এখন, ইউএফা, ফিফা, এরা কি হচ্ছে করাপ্ট না? They're one of the most corrupt organizations on earth. The United Nations as well. I mean, if anybody's worked at the UN, they would know যে এই জিনিসটা কিভাবে হয়, এবং জিনিসটা হয়তো শুনতে খারাপ লাগবে, but there is a real thing called a white supremacy, white power, white companies that run these things and they benefit off of it. হ্যাঁ, তো এটা ইউনাইটেড নেশনস আমরা বলি, ফিফা বলি, ইউএসএ বলি, সবকিছুতে কিন্তু তারা আছে। So I have no love for any of these organizations. I want what's good for football, what's entertaining, right? So পেরেজ যেটা করতে চাচ্ছিল খারাপ ভাবে করেছে, এবং মানুষজন কিন্তু এটা ফুটবলকে 100-150 বছর ধরে একভাবে দেখে এসেছে। সেটারও অনেকগুলো চেঞ্জ আসছে ফ্রম দ্য 90s, যখন ইপিএলটা ফরম্যাট হলো। ইপিএল এর আগে তো উই হ্যাড দ্য ফার্স্ট ডিভিশন, রাইট? তো সেই জিনিসটা যখন ভেঙে ইপিএল এ আসলো, তখনও কথাবার্তা হয়েছিল। আরো আগে যদি আমরা যাই, ওয়াই দ্য টটনহাম হেট আর্সেনাল, বিকজ আমরা সাউথ থেকে নর্থে আসছি। So a change is going to make everybody angry. Um, I, I I don't personally think the ESL would have been a really bad thing, but I'm happy that এটা জিনিসটা বন্ধ হয়ে গেছে, কারণ এটা মানুষকে খাওয়াতে সময় লাগতো, কিন্তু হয়ে যেত, because they own the best products in the market at the moment, the products that all of us want to see. Now we are all enamored with the philosophies of football, like একটা ছোট টিম একটা বড় টিমকে হারাবে, এই জিনিসটা হবে, এটসেট্রা এটসেট্রা। কিন্তু আমরা কিন্তু টেকনিক্যালি কখনো কোনো ছোট টিম তেমন একটা সাপোর্ট করি না। দুই একটা ইয়ে হয়, রোমাঞ্চকর জিনিসপত্র হয়, আমরা খুব খুশি হয়ে যাই। That doesn't mean that we don't stop watching the main products on offer. So এই প্রোডাক্টগুলো কিন্তু এখন জেনারিক প্রোডাক্ট হয়ে গেছে। আর্সেনাল, টটনহাম, Barcelona, Real, AC Milan, these are all generic products that we all eat, right? So এই জিনিসটা কিন্তু already হয়ে গেছে, and a change perhaps would have made it more interesting. I don't know. I don't not support it, and I also support it. I'm in a very neutral position. And the last thing I will say is that, of course,
you want the betterment of football, right? So obviously Perez যেভাবে চিন্তা করছিল এবং অন্যরা যারা যারা ছিল আমরা কিন্তু হুজুকে পড়ে করেছি obviously, you know, because we've been out of it for the longest time. Just plainly from an Arsenal point of view, এরকম একটা জিনিস the owners going for it is actually smart, because এই জিনিসটা যদি দাঁড়ায় যেত তাহলে definitely Arsenal probably amongst all the clubs would have been the most benefited, because আমাদের অবস্থা খুবই খারাপ, সব ক্লাবের অবস্থা খুবই খারাপ. The 500 million euros or whatever was an offer for each club was a very big thing. So before we just throw away the idea, because we have seen it being implemented in other sports, we shouldn't just throw it away. I think there is more to come, because আমরা অলরেডি দেখেছি. আমি তো হচ্ছে আমার বন্ধু বান্ধবের সাথে ডিসকাস করছিলাম, বলছিলাম কি যে এটা আমার তো মনে হলো Perez and all the other billionaires and owners, they went for a win-win situation. Either the ESL comes up or they win at the negotiation table at the UEFA and get the kind of format that they were looking for. So either way, they win, right? So ওদের তরফ থেকে কিন্তু জিনিসগুলো যেগুলো করেছিল আমার কাছে ভুল মনে হয় না. I thought it was a smart thing. The last thing I would say, and a lot of people are going to disagree now, আমি কিন্তু এটা I mean, I'm not supporting it, but I can understand it. Perez said something very interesting. He said footballer হচ্ছে টাইমিংটা নিয়ে, that 90 minutes is actually too long. Now, most people, they were absolutely aghast. বলে কি শালা, একদম থাপ্পড় ফলাই দেব, that kind of thing, right? But we have seen also in other sports as well, when test cricket was made smaller into one-day cricket, 60 overs ছিল, কি বলে লোকটার নাম, সুনীল গাভাস্কার 60 ওভারে 49 রান করছিল, সে টোকায় টোকায় খেলছে. হ্যাঁ, হারামজাদার দল, তোমরা কেন টেস্ট ক্রিকেট বন্ধ করবা? হ্যাঁ, এই ওয়ান ডে ক্রিকেট আছে, ক্রিকেট হলো নাকি? That guy, forget about one-day cricket. He commentates at T20 now, right? So in the similar manner, Gary Neville এখন যা বলতেছে, you know, from coming out of his mouth, he's going to take it up from the behind in probably in 20-30 years, because things will change, you know. And finally, the last point I'll make is that it is true. We are from a generation where, you know, we've seen back in the mid 80s and late 80s, MTV একটা হচ্ছে ইয়ে ছিল, like, you know, music videos would come out, and slowly in the 90s, mid 80s থেকে 90s, we saw something very interesting. We saw very fast cuts. Edits খুব fast edits হতো, যেটা আগে আমরা কিন্তু ততটা খেয়াল করতাম না. হ্যাঁ, তো একটা সাবজেক্টের উপরে একটা সিন দেখাতে ফাস্ট করে চেঞ্জ করে একটা সিনে যেতে, এই ফাস্ট কাট, এই ফাস্ট এডিট, people used to hate আগে. And now we see it in everything. We see it in movies, we see it in serials, in everything, right? So these things happen. প্রথমে কেউ একটা চেঞ্জ করে, এটা আস্তে আস্তে জিনিসটা আর কি সবাই ধরে পড়ে. এরপরে in the 2000s we saw something called Vines, right? Like 10-15 second videos. TikTok আমরা দেখছি, মানুষের attention span আসলেই কমে যাচ্ছে. এবং আজকালকার, আমরা তো আগে টিভিতে দেখতাম, এখন কিন্তু মানুষ অনেকে মোবাইলে দেখে. So there are technologies to track how long people are actually looking at the screen while the game is going on, right? So they do have the data. And when Perez says that, yeah, a lot of people are not watching the games আগের মতো লম্বা ভাবে, it's probably true. I bet a lot of you, you know, you're looking at the game, you're looking at your phone, you're looking at this and that. So ওই জিনিসটা আগের থেকে এখন অনেক কমে গেছে, যে আমি ডাইরেক্ট খালি টিভির দিকে তাকিয়ে থাকবো, বা I'm engaged in many other things as well. So I think, yeah, maybe, who knows, man. I'm not আমি তো last 40 years, last 30 years or so, I've been watching football in a certain way, right? And I'm accustomed to it. I don't want to change. But what about the guys who are 10, 11 years old now? What about the guys who are 15? These are the next target market. So what's going to happen to them? They don't have a big attention span, you know. Maybe they will change it down to 60 minutes. Maybe they'll change it to 75 minutes, you know. So from a very neutral perspective, I can understand why they did this. And I can understand why Arsenal went for it. And I'm not angered or bothered by it. I'm just like, দেখা যাক ফিউচারে কি হয়. Thank you guys. Right. মাঝখানে কাট অফ হয়ে গেছিলেন আলমাস আহমেদ। আপনি যদি ফিনিশ করতে চান, আচ্ছা যেটা বলছিলেন। আচ্ছা, এনিওয়ে, আমি যেটা বলতেছিলাম আর কি, যে আমাদের ক্লাবের জন্য এটা কেন দরকার ছিল অ্যাকচুয়ালি, অন্য ক্লাবের জন্য হয়তো সিমিলারলি দরকার ছিল না অতটা, আই থিঙ্ক।
বাট আমাদের জন্য এটা দরকার ছিল। আমি একটা এক্সাম্পল দিতে গিয়েছিলাম, আমাদের ক্লাব থেকে যখন কিছু প্লেয়ার চলে গেল, কেন চলে গেল, মানে আমার কাছে আপনাদের সবার কাছে কিন্তু জিনিসটা আনফেয়ার মনে হয় যে আমরা ট্রফি উইন করতে পারতেছি না বা আমাদের এখানে পর্যাপ্ত ইনভেস্টমেন্ট হচ্ছে না, এর জন্য দেখা যাচ্ছে আমাদের এখান থেকে একটা প্লেয়ারকে হুট করে অন্য একটা ক্লাব কিনে নিল। জিনিসটা যতটা আনফেয়ার আমার কাছে মনে হয়েছে, সিমিলার আনফেয়ার আমার কাছে মনে হয়েছে যে নতুন টুর্নামেন্টে, এর থেকে বেশি আনফেয়ার আমার কাছে মনে হয় না। আহ, আমরা যে এখানে হঠাৎ করে একটা টাকা ইনজেকশনের কথা বলতেছি যে আহ, একটা ইএসএল খেলে কিছু মুষ্টিমেয় পরিমাণ ক্লাব কিছু টাকা ইনকাম করতেছে। সিমিলারলি একটা টিমে যখন একটা মালিক হঠাৎ করে ইনভেস্ট করে, র্যান্ডম একটা মালিক এসে সেটা ক্লাবটা কিনে ফেললো, বা সেখানে 200 মিলিয়ন হুট করে নিজের পকেট থেকে ইনভেস্ট করে ফেললো, 200 মিলিয়ন না 500 মিলিয়নও করতে আমরা দেখেছি, মানে সেটা কি আনফেয়ার মনে হয় না? বাট সেটা এখন আর আনফেয়ার নাই, সেটা অ্যাকচুয়ালি নর্মালাইজড হয়ে গেছে যে যে কেউ এসে একটা ইনভেস্ট করতে পারে, একটা ক্লাবকে উঠাই ফেলতে পারে। বাট মানে ইকোনমিক্যাল পার্সপেক্টিভ গুলা অ্যাকচুয়ালি এখন অনেক কিছুই আনফেয়ার হওয়ার কথা ছিল, বাট এখন আর আনফেয়ার নাই। সুতরাং এই টুর্নামেন্টটা আমার কাছে খুব বেশি আনফেয়ার মনে হচ্ছিল না। দু একটা পয়েন্ট একটু হয়তো সমস্যা ছিল, যে ফিক্সড কিছু টিম থেকেই যাচ্ছে, তারা কখনোই বাদ পড়তেছে না, সেটা হয়তো চেঞ্জ করার কিছু, আমরা সেটা চেঞ্জ করার জন্য আন্দোলন করতে পারতাম, সেটা নিয়ে অনেক কিছু বলতে পারতাম। বা ইউসিএল দেখতে পারবে না কেউ, তাহলে একটা ইএসএল চালু হচ্ছে, আমরা তো দেখছি যে পাশাপাশি কয়েকটা টুর্নামেন্ট কিন্তু কোএক্সিস্ট করতে পারে। যখন আমরা প্রিমিয়ার লিগ শুরু হলো, প্রিমিয়ার লিগ শুরু হওয়ার পরে দেখা যাচ্ছে যে এমন তো আর হয় নাই যে প্রিমিয়ার লিগ থেকে ডিমোশন যারা পাচ্ছে তারা চ্যাম্পিয়নশিপে খেলতে দিচ্ছে না, বা চ্যাম্পিয়নশিপ থেকে যারা প্রমোট হচ্ছে তাদেরকে প্রিমিয়ার লিগে খেলতে দিচ্ছে না, এমনটা হয় নাই। বা এফএ কাপ খেলতেছে, লিগ কাপ খেলতেছে, জিনিসগুলো কিন্তু কোএক্সিস্ট করা পসিবল ছিল আই থিঙ্ক। আমরা মনে করতেছিলাম, বা হয়তো ইএসএল যারা শুরু করছে তারা মনে করতেছিল যে ইউসিএল হয়তো আর চলবে না, বাট ইট ওয়াজ পসিবল যে ইউসিএল চলতেছে, ইএসএল চলতেছে, এভরিথিং ঠিকঠাক মতোই চলতেছে। আর একটু আগে যে কথাটা নিয়ে কথা হচ্ছিল যে অ্যাকচুয়ালি নতুন ধরনের ফুটবল আমি আসলে সাপোর্ট খুব একটা করি না, আশা করি না করতে পারে। আমরা যেমন দেখি যে টি-20 শুরু হয়েছে বা ওয়ানডে শুরু হয়েছে, সেরকম হয়তো নতুন ধরনের ফুটবল দেখা গেল, বার্সেলোনার একটা শর্ট টিম ফুটবল আছে, তাদের একটা টিম আছে, বা বার্সেলোনার একটা 70 মিনিট 50 মিনিটের একটা টিম আছে। বাট টেস্ট ক্রিকেট শুড বি টেস্ট ক্রিকেট, এরকম 90 মিনিটের ফুটবল 90 মিনিটে হওয়া উচিত অ্যাকচুয়ালি। এখন নতুন যদি চালু করতে যায় করুক, বাট আই ডোন্ট থিঙ্ক সেটা মানে মেইনটাকে ইন্টারাপ্ট করে কখনোই করা উচিত। আহ, আহ, এইগুলোই ওকে, মূলত আমার মেইন কথা ছিল আর কি। আপনারা আরো কথা বলেন, আমি পরবর্তীতে হয়তো পরবর্তীতে আরো ডিসকাশন হবে। ওকে। আই হ্যাভ সো মেনি কোয়েশ্চেন্স। অলরেডি প্রথম দুইজন বক্তা মানে খুব ইন্টারেস্টিং করে দিছে, ভেরি ইন্টারেস্টিং শো। স্পেশালি আমি আসিফ মাসুদ ভাই যে কাইন্ড অফ মানে পুরো ব্যাপারটাকে সাপোর্ট করবে। আমি জানি যে ইয়ামেন ভাই হচ্ছে হি স্ট্যান্ডস টোটালি এগেনস্ট ইট। সো আমি ইয়ামেন ভাইয়ের কাছে সবার লাস্ট আসবো, আমি তানভীর ফেরদৌস ভাইয়ের কাছে আসি। সো ওয়ার আর ইউ স্ট্যান্ডিং অন দিস হোল ইএসএল থিং? আপনি মানে আপনার রিয়াকশনটা আমি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হ্যালো, আমার কথা হ্যাঁ, শোনা শুনতে যাচ্ছে? পাচ্ছি। জি ভাই। Okay. আসলে আহ, ব্যাপারটা হচ্ছে এখানে এত রিয়াকশন দেখানোর কিছু নাই। ইএসএল তো শেষ, ইএসএল হবে না, এটা নিয়ে এত রিয়াকশন দেখানোর কিছু নাই। রাইট। ব্যাপারটা হচ্ছে ইএসএল এর যেটা মানে ইএসএল এর পেরেজ বা যারা এটা নিয়ে এত চিন্তা ভাবনা করে একটা কম্পিটিশন বানানোর চিন্তা করছে, ওরা আসলে এটা বেসিক জিনিসটা তারা মিস করছে। ফুটবল বা কম্পিটিশন বলতে যা বোঝায়, কম্পিটিশনে এটা কি ধরনের কম্পিটিশন হতে পারে যেখানে ওই 15টা টিম প্রত্যেকবার খেলবে, এটা কোনো হইতে পারে না। ঠিক আছে, ইটস এ লিগ, ইটস এ কম্পিটিশন। ঠিক আছে, একটা টিম অনেক কম্পিট করে তারা উপরে যাবে, উপরে লেভেলে, উপরে মানে নাম্বার 1 2 3 তে যাবে, খেলবে। আর যারা থাকে পিছনে 15 নাম্বার, তারা প্রত্যেক বছর আবার খেলবে, এটা তো হইতে পারে না। এই ব্যাপারটা আসলে সাধারণ ফুটবল ফ্যান্স যারা, তারা কেউ এটাকে ইজিলি নেয় না, নিতে পারবেও না, কারণ এখানে সবাই জানে যে সাকসেসটা আসবে প্রত্যেক বছর আবার, তারা ওভাবেই খেলবে। তো কম্পিটিশন যেটা বলতে মানে যেটা বোঝায় এটা সেখানে ছিলই না। ঠিক আছে, তো এই জিনিসটা পুরো মানে পুরো একদম মারা খায় গেছে। এই ব্যাপারটার জন্য এসএল মারা খায় গেছে। এসএল যদি একটু তাদের একটু যদি পলিসি চেঞ্জ করতো বা
এমন কিছু করতো যেখানে সবার মধ্যে একটা ভয় থাকতো যে না আমাদের ভালো খেলতেই হবে আবার নেক্সট ইয়ারে এন্ট্রি করার জন্য। হ্যাঁ, ওরকম কিছু থাকলে তাহলে মোটামুটি সবাই মানতে পারতো। আমি শিওর যে নিশ্চয়ই অনেক বড় কোন একটা প্রাইজ মানি থাকতো। ফার্স্ট সেকেন্ড চ্যাম্পিয়ন রানার আপের জন্য নিশ্চয়ই অনেক বড় একটা প্রাইজ মানি থাকতো। ওই প্রাইজ মানির জন্য হয়তোবা সবাই খেলতো। মানে ইন্ডিভিজুয়াল হয়তোবা গোল্ডেন বুট ইন্ডিভিজুয়াল স্বীকৃতি অনেক বেশি থাকতো হয়তোবা। বাট সেটার জন্য বাট দ্যাট ওয়াজ নট এনাফ আই গেস অ্যাকর্ডিং টু ইউ। প্রাইজ মানি আসলে প্রাইজ মানি তো থাকবেই। ইএসএল এর কথা কি বলা হচ্ছে, যারা এন্ট্রি করবে তাদের প্রত্যেক সবাইকে কি কত মিলিয়ন জন, 350 মিলিয়ন দেবে প্রত্যেকটা ক্লাবকে। 328 মিলিয়ন। 350, ঠিক আছে, 350। এবং এভরি সিজন এভরি ইয়ার তারা পাবে। ঠিক আছে, তো বুঝেন ওকে, ওরা কেন খেলছে, ওরা তো টাকার জন্য খেলতেছে। ঠিক আছে, রাইট। আপনার মনে করেন আপনার রিয়াল মাদ্রিদ, বার্সা, এতটার মধ্যে এরা পুরো মার্কেট চেপে আছে, মানে বাংলা বলতে গেলে পুরো মার্কেট চেপে আছে। ওদের ফাইন্যান্সিয়াল অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। ইতালিয়ান ইতালিয়ান যে ক্লাবগুলা ওরা তো পুরো বাদ, মানে বাদ বলতে কি ওরা কোন রকম মানে খেয়ে পরে বেঁচে আছে, কিন্তু ওদের আসলে যে বড় ক্লাব, পয়সালা ক্লাব, ওই জিনিসটা ওদের মধ্যে নাই। ওরা একদম পুরো গরিবের পর্যায়ে চলে গেছে আমার যেটা মনে হয়। মেইনলি মানে 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 ওরাই মেইনলি মানে ক্রিয়েট করার চেষ্টা করছে, প্লাস ওরা বুঝতে পারছে যে ইংলিশ ক্লাব ছাড়া তো এটা জমবেই না। ইংলিশ ক্লাবে মনে করেন আর্সেনাল, ম্যানইউ, সিটি, চেলসি, লিভারপুল, স্পার্স, ওদের ফ্যান বেস এত বেশি এত বেশি, এদের ছাড়া টুর্নামেন্ট হবেই না, হবেই না। ঠিক আছে, আর শুধু আপনার স্প্যানিশ ক্লাব, ইতালিয়ান ক্লাব দিয়ে কোনো গ্রহণযোগ্যতা পাবে না তারা। এর জন্য তারা ইংলিশ ক্লাবকে ধরে নিয়ে তারা এটা স্টার্ট করার চেষ্টা করছে। ঠিক আছে, আর প্রথমেই তো বললাম ওরা যে যে ওদের যে প্রথমে যে মানে পলিসি ছিল যে তার প্রত্যেকবার তারাই খেলবে, প্রত্যেক তারাই খেলবে, এই জিনিসটা তারা কি মারা খেয়ে গেছে। তারা এখানেই একটা কিছু করার চেষ্টা করতো, যে একটা কম্পিটিশন বা রিলেকশন সিস্টেম বা এমন কিছু করার চেষ্টা করে তারা হয়তো পারতো, কিন্তু এই জিনিসটা তারা মারা খেয়ে গেছে। এটা হচ্ছে ফার্স্ট রিয়াকশন। আর যেহেতু আমি এটা অ্যাগেনস্টে বা ছিলাম বা এটা পক্ষে ছিলাম তা না। ঠিক আছে, যদি মানে ফুটবল ফ্যান্স সবার গ্রহণযোগ্যতা পাইতো তাহলে তো ঠিকই আছে। কম্পিটিশন সবাই খেলছে, সবাই আর্সেনালের অবস্থা খারাপ, প্রত্যেকটা ইংলিশ ক্লাবের অবস্থাও খারাপ। এই প্যান্ডেমিকের কারণে প্রত্যেকেই লস করছে, এটা বলার বাইরে। ওরাই চিন্তা করছে এই জিনিসটা কাটা নেওয়ার জন্য ওকে। ঠিক আছে, এখানে আর একটু বেশি কিছু বলার নেই, একদম সিম্পল চিজ। ওকে, আমরা ইয়ামিন ভাইয়ের কাছে আসি। আমি অবশ্যই অবভিয়াসলি আপনার রিয়াকশন জানতে চাবো, বাট ইন দ্য সেম টাইম ইন দ্য মিন টাইম এটাও আপনি বলবেন যে যখন মানে যুক্তি পাল্টা যুক্তি হচ্ছিল এই ইএসএল নিয়ে, আহ, একটা খুব কনক্রিট একটা লাইন ওরা সবাই বলতেছিল যারা এটার এগেনস্টে, যারা এটার পক্ষে ছিল, তারা বলতেছিল যে পিএল ফর্ম হওয়ার পরে 90s পিএল ফর্ম হওয়ার সময় সবাই অনেক আহ, এটা নিয়ে ফার্স্ট অপোজ করতেছিল, এন্ড দেন ইভেনচুয়ালি ইট ওয়াজ অ্যাকসেপ্টেড। তো আমি জানি যে আপনারা অনেক আগে থেকে ফুটবলটা দেখে আসতেছেন, সো ইফ ইউ রিমেম্বার এনিথিং, ওই পয়েন্টের উপর যদি আপনি একটু যুক্তি খণ্ডন করতে চান, যদি করতে চান, তাহলে আপনার রিয়াকশনের সাথে। All right. Okay. Where do I start? Anyway, আমি অবশ্য তুমি আমাকে একটু বেশি বুড়া বানাই দিলা। আমি অত আগে থেকে দেখতাম না, আমি আসিফ মাসুদ আর্জেন্টাইন ভাইয়ের কাছে কথা ওই অত মনে কোশ্চেনটা নাই। করলে ভালো হইতো, বাট না, বাট তাও একটু হিস্ট্রি লেসন দেই। বাট মানে হ্যাঁ, মানে এই নিয়ে পড়ার মানে একসময় পড়ছি মানে আমি আসলে অনেকগুলো পয়েন্ট নিয়ে কথা বলতে চাই। ইফ ইউ ওয়ান্ট টু টক অ্যাবাউট মানে ওয়াই সাম অফ আস, মানে আমরা অনেকে যে এত ভেহিমেন্টলি এগেইনস্টে কেন। তার আগে তুমি যেহেতু আমাকে এই প্রশ্ন করলে, আমি প্রশ্নটার উত্তর একটু মানে শর্টে দিয়ে দেই। অনেকে প্রিমিয়ার লিগের কথা বলছে, অনেকে চ্যাম্পিয়ন্স লিগের কথাও বলছে। এখন আমি একটা কথা বলি, অবভিয়াসলি হিউম্যান নেচার হচ্ছে উই আর অলওয়েজ, আরে মিরাজ ভাই কি অবস্থা? এনিওয়ে, তো হ্যাঁ একটু Sorry, I'm late. হিউম্যান নেচার হচ্ছে উই আর ন্যাচারালি রেজিস্ট্যান্ট টু চেঞ্জ। নতুন একটা কিছু হতে গেলে মানে শুনলে বা প্রথমেই আমরা কিন্তু আমাদের একটা ইনক্লিনেশন আছে ওটা প্রতি রেজিস্টেড, মানে টু রেজিস্টেড, যে না দরকার নাই, যা আছে সেটাই ভালো আছে। বাট ultimately not all changes are for the bad, and some with time we get used to it. এখন প্রিমিয়ার লিগের কথা যেটা অনেকে বলছে, হ্যাঁ অবভিয়াসলি প্রিমিয়ার লিগ ওয়াজ আ বাই প্রোডাক্ট অফ গ্রিড। অনেকগুলো এলিট ক্লাব মিলে ব্রেকঅ্যাওয়ে করে জোর করে দে ফর্ম ফার্স্ট ডিভিশন থেকে বের হয়ে গেল, প্রিমিয়ার লিগ ফর্ম করলো। বাট হোয়াট উই শুড নট ফরগেট ইজ প্রিমিয়ার লিগে কিন্তু নেগোসিয়েশন করে শেষ পর্যন্ত ঠিক করা হয়েছিল প্রমোশন এন্ড রেলিগেশন সিস্টেমটা, কিন্তু তারপরেও ছিল 3টা করে দল উপরে উঠবে, 3টা করে দল নিচে নামবে।
So meritocracy was still there. মানে there was negotiation with FA. Ultimately যেটা ঠিক হলো যে হ্যাঁ প্রিমিয়ার লিগের নিজের একটা আলাদা গভর্নিং বডি থাকবে. They are not going to be with মানে beholden to the FA, but they will still follow this promotion and relegation rule. এখন চ্যাম্পিয়ন্স লিগের কথাতে আমি আসি. চ্যাম্পিয়ন্স লিগ কিন্তু অরিজিনালি ছিল যে চ্যাম্পিয়ন্স কাপ যখন ছিল তখন কিন্তু ইউরোপের সব চ্যাম্পিয়নরা মিলে খেলতো. ইট ওয়াজ বেসিক্যালি লাইক এ 2-legged নকআউট টুর্নামেন্ট. এটা বোধহয় 91 পর্যন্ত হলো না 92, তারপরে চ্যাম্পিয়ন্স লিগ ফরম্যাটে গেল এবং চ্যাম্পিয়ন্স লিগ ফরম্যাট থেকে যেটা হলো যে না আমরা রাউন্ড রবিন লিগ করব, যেসব টপ লিগ গুলার সেকেন্ড এবং ইভেন্চুয়ালি থার্ড আর ফোর্থ এখন খেলে ওরা আসবে, আমরা টুর্নামেন্টটাকে এক্সপ্যান্ড করব. সেটাও কেন করা হলো, কারণ আর্লি 90s এবং লেট 80s দেখা গেল অনেকগুলো তখনকার যারা জায়ান্ট টিম লাইক লেটস সে ইউভেন্টাস, রিয়াল, অনেকে দে ওয়ার গেটিং নকড আউট in the knockout tournament format by some of these champions from lower league teams. যেমন I think 89 না কবে রোমানিয়ার বুকারেস্ট চ্যাম্পিয়ন হলো, এরপরে তো রেড স্টার বেলগ্রেডও চ্যাম্পিয়ন হয়েছিল. সো বেসিক্যালি হোয়াট হ্যাপেন্ড ওয়াজ এইগুলোকে মানে কাইন্ড অফ লাইক মনে আছে সবার, আমি এখন আমার ক্রিকেটে যেহেতু অ্যানালজি চলছে ক্রিকেটের একটু অ্যানালজি দেই. 2007 সালের ওয়ার্ল্ড কাপ সবার মনে আছে. ইন্ডিয়া কিন্তু মানে ওই 2007-এর ওয়ার্ল্ড কাপের পরে কিন্তু পুরো ফরম্যাট চেঞ্জ করে ফেলা হলো বিকজ দেয়ার ওয়াজ এ হিউজ আপসেট. ইন্ডিয়া বাংলাদেশের কাছে হারলো, তারপর পাকিস্তানও অনেকগুলো, সেখানে ইন্ডিয়া পাকিস্তানি ওয়ার আউট অফ দ্য ফার্স্ট গ্রুপ স্টেজ থেকে বাদ পড়ে গেছে. হ্যাঁ গ্রুপ স্টেজ থেকে বাদ পড়ে গেল. তো তখনই মানুষের না এসব মানে টপ এদের না থাকলে অ্যাট্রাকশন থাকবে না, উই হ্যাভ টু অ্যাভয়েড দ্যাট. এই জন্য আরো যত রকম সুপার সিক্স বানানো যায়, এই করা যায়, অমুক টুমুক ভুগিচুগি করে মেক ইট লং, যাতে সাকসেসফুল টিমস হ্যাভ আ সেফটি নেট. চ্যাম্পিয়ন্স লিগও আলটিমেটলি তাই করা হয়েছিল. এন্ড অবভিয়াসলি আমরা বলতে পারি হ্যাঁ এই জন্য তখন মানে দেয়ার ওয়াজ আ লট অফ হিউ এন্ড ক্রাই, বাট আলটিমেটলি যে দেখা গেছে দেয়ার ওয়ার সাম মেরিটোক্রেসি built into it. এখন অনেকে হয়তো বলতে পারে যে এটা কি ফেয়ার যে আগে রোমানিয়ার চ্যাম্পিয়ন স্ট্রেট চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারতো, চ্যাম্পিয়ন্স কাপে খেলতে পারতো, এখন তাদেরকে কোয়ালিফাই করতে হয়. বাট তারপরেও দে হ্যাভ দ্যাট সিস্টেম, দে ক্যান গো ইন. এই চ্যাম্পিয়ন্স ইংল্যান্ডের প্রিমিয়ার লিগে 4টা করে টিম যাচ্ছে, বাট 4জন টিমের মধ্যে কিন্তু 4th টিমটা তো ডাইরেক্ট যায় না আমার মনে হয়, ওদেরকে কোয়ালিফাই করতে হয়. বা ওইখানেও মেরিটোক্রেসি আছে, যেই জন্য উই সি দ্যাট দেয়ার ইজ দিস এক্সাইটমেন্ট, ও কে টপ 4 ফিনিশ করবে, এই করবে. এখন তুমি ইএসএল এর মতো একটা জিনিসে যাবা, এখানে যদি এটাও বলতো মানে 15টা দল will never get relegated, এরা সবসময় খেলতে থাকবে, জাস্ট 5টা দল আসবে প্রতি বছর এবং তারা আসবে তারা চলে যাবে, আসবে তারা চলে যাবে. দিস ইজ বেসিক্যালি মানে কি বলবো ওয়ার্ল্ড কাপের মতো, যে ওয়ার্ল্ড কাপে যেমন কি হচ্ছে যে 12টা দল খেলবে আর বাকিগুলাদের যে তোমার আইসিসি কাপ বা এগুলা খেলে আসতে হয়, বা আমার ঠিক নাম্বারও মনে রাখেন, ক্রিকেট অনেকদিন ফলো করি না, বা যে সিস্টেমটা ক্রিকেটে তাও এটা কাইন্ড অফ ডিফেন্সিবল, কারণ ক্রিকেট কিন্তু অত ওয়ার্ল্ডে খুব বেশি দল মানে not too many countries play cricket. ক্রিকেট খেলেই হয়তো 15-16টা দেশ সিরিয়াসলি খেলে. ক্রিকেটের জন্য এটা ম্যাটার করে. ফুটবলের মতো একটা জিনিস যে মনে করো ক্লাব ফুটবল, এটার এত বছরের প্রায় 100 বছরের মতো প্রায় ঐতিহ্য. There's so much going on. এটা এখন তুমি এখানে যদি একটা এরকম সিস্টেম আইনে দাও হঠাৎ করে আর বললা যে আমরা এটা করবো, আর তারপরে মানে আমার যেটা মানে মেজাজ খারাপ লাগে মানে এই অ্যারোগেন্স ফ্লোরেন্টিনো পেরেজদের, যে হ্যাঁ আমরা তারপর মানে জাস্ট টাকা দিয়ে দিচ্ছি, আমরা লোয়ার লিগটা থেকে আমরা টাকা দিব, উইল গিভ দেম সলিডারি পেমেন্ট, মানে পুরো ভিক্ষা দেওয়ার মতো, যে তোদেরকে খেলায় নিব না কিন্তু তোদেরকে টাকা দিচ্ছি, তোরা থাক তোদের মতো. মানে এই যে অ্যাটিটিউডটা, মানে এত বাজে একটা অ্যাটিটিউড, এই অ্যাটিটিউডের একটা জিনিসকে সাপোর্ট করা মানে আমি কি বলবো. এন্ড দেন লেটস অলসো টক অ্যাবাউট দ্য ফ্যাক্ট যে মানে অনেকে, তারপরে এখন আমি জাস্ট আর্সেনালের কথায় আসি, মানে অনেকে বলছে যে টাকাটা পাইতাম 350 মিলিয়ন ইউরো পাবো আমরা, Arsenal needs the money অনেক অন্যান্য অনেক ক্লাবের থেকে. I don't think that's necessarily true because all of these clubs are in a lot of debt. এই রিয়াল মাদ্রিদ যে গ্যালাকটিকো কিনতে নিজেদের একেবারে ফতুর বানায় ফেলছে. ইন্টার মিলানেরও টাকা নেই. বেসিক্যালি যেসব ক্লাবগুলো কিন্তু এটার জন্য সবচেয়ে বেশি পুশ করছে, এই ইউভেন্টাস, রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, এদের অবস্থা আর্সেনালের থেকেও খারাপ. এরা সবগুলা হচ্ছে পুরাই বলতে গেলে আক্ষরিক অর্থে উপরে ফিটফাট ভিতরে সদরঘাট, কারণ ওদের টাকা পয়সা বলতে কিচ্ছু নাই এবং এই জন্যই দে আর পুশিং ফর ইট. এবং এখন এখানে আসি ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল আর আর্সেনাল, ওদের অবস্থা কিন্তু সিরিয়াসলি বলছি ফাইন্যান্সিয়াল অবস্থা রিয়াল মাদ্রিদ বার্সেলোনার থেকে ভালো. এদের সমস্যাটা কোথায় আমি বলি, আমেরিকান ওনারশিপ. এই জিনিসটা আমি জানি পেরেজের উপর দিয়ে বিশাল ঝড় যাচ্ছে, কারণ পেরেজ আমার কাছে মনে হয় পেরেজ আর আনিয়েলি এই দুজন হচ্ছে পুরাই মানে আমি মানে সোজা বাংলা ভাষায় বলতে গেলে মদন. এই দুজন সবচেয়ে বেশি বকবক করছে, উল্টাপাল্টা কথা বলছে. আপনারা সবাই একটা জিনিস দেখবেন, কথা কিন্তু আমেরিকান ওনার গুলা একটাও বলে নাই পুরাটা সময়, পরে এখন সুন্দর তার স্টেটমেন্ট ছাড়ছে. আমি নিজে আমেরিকায় থাকি, শুভ তুমিও থাকো, মেয়াজ ভাইও থাকেন, আমেরিকায় থাকি, আমি আমেরিকান বলতে আমেরিকানদের মতো হারামি কেউ নেই.
এইখান পুরা জিনিসটাই আমেরিকানরাই পুরা গুটিবাজিটা করছে। দে আর দ্য ওয়ান্স হু আর পুশিং ফর দিস, কারণ আমেরিকান স্পোর্টস যারা ফলো করে, আমেরিকান স্পোর্টস এর মডেলটাই হচ্ছে কমপ্লিটলি ক্লোজড একটা লুপ। ফ্র্যাঞ্চাইজ আছে, কোনো প্রমোশন নাই, কোনো রেলিগেশন নাই, একই দলগুলাই প্রতি বছর খেলছে। মাঝে মধ্যে হয়তো দুই একটা নতুন শহরকে যদি তাদের এক্সপ্যান্ড করতে ইচ্ছা হয়, তখন তারা বেসিক্যালি বলতে গেলে লটারির মতো করে করে যে এই শহরে এই মানে মনে করেন ধরে নিচ্ছি যে আমাদের পোর্টল্যান্ডে বেসবল টিম নাই, এখন নতুন একটা তারা এখন বেসবল হয়তো ভাবছে আমাদের এখন এক্সপ্যান্ড করা দরকার, কারণ আমাদের আরো টাকা দরকার, এখন আমাকে নতুন বেসবল ফ্র্যাঞ্চাইজ খুলবো। তখন বেসিক্যালি বলতে লটারি করে যে ইসে করে যে সব শহররা টেন্ডারবাজি করে যে আমার শহরে আসো, আমি তোমাদের স্টেডিয়াম দিব, এই দিব, এভাবে করে নতুন একটা তারা টিম হিসেবে। ইটস আ টোটালি ডিফারেন্ট কাইন্ড অফ ফরম্যাট। কিন্তু এখানে মধ্যে প্রমোশন নাই, রেলিগেশন নাই, কিছু নাই। তারপর যারা আসলো, এখন সবাই যে বলছে যে আমরা 350 মিলিয়ন ইউরো পাবো, ঠিক আছে, এতে কিন্তু এই আমেরিকান মডেলে এবং আলটিমেটলি ইএসএল আমেরিকান মডেলের দিকেই যাচ্ছিল, কারণ ইট ওয়াজ দ্য আমেরিকানস হু আর ড্রাইভিং। এদের কিন্তু কোনো বাইন্ডিং নাই যে আমি টাকাটা পাইলাম, আমার টাকাটা এখন খেলায় খরচ করতে হবে। এই নিয়ে বেসবল, আমি বেসবল খুব ক্লোজলি ফলো করি, এটা বেসবল থেকে বলতে পারি, এবং আমি শিওর বাস্কেটবল, ফুটবল জিনিসটা অনেক সেরকম। অনেক ক্লাবেরই কিন্তু প্লেয়ারদের ক্ষোভ আছে যে আমাদের ওনাররা এত বড় লোক, এত বিলিয়নিয়ার, টাকা পাচ্ছে বেসবল থেকেও, কিন্তু তার টিমটাকে ইচ্ছা করে বাজে বানায় রাখছে, টিমের মধ্যে কোনো তারা ইনভেস্ট করে না। ক্রোঙ্কের আমেরিকায় অনেকগুলো স্পোর্টসে অনেক টিম আছে যারা একটু মানে একটু কষ্ট করে ক্রোঙ্কের প্রত্যেকটা টিমের যদি ট্র্যাক রেকর্ড দেখে আসেন আপনারা, দেখবেন এভরি সিঙ্গেল ওয়ান অফ হিজ টিমস আর ভেরি মিডিওকার। তারা লাস্টও হয় না, তারা ফার্স্টও হয় না, তারা মাঝখানে থাকে। মাঝে মধ্যে কালে কোষ নিয়ে তারা দুই একটা প্লে অফে যাবে, মানে প্লে অফে যাবে। তারা ক্রোঙ্কের কোনো দল গত 10-15 বছরে চ্যাম্পিয়ন হয় কোনো কিছু, এন্ড হি ইজ ওকে উইথ দ্যাট। আমার কথা হচ্ছে আমাদের কোনো গ্যারান্টি নাই, কারণ এই ইএসএল এ কিন্তু আমি 100% শিওর আমেরিকান ওনাররা জীবনে কোনো ক্লজ রাখতে দিবে না যে যেই টাকাটা আসছে তোমাদের এই টাকাটা খরচ করতে হবে, তারা এটা দিবে না। কারণ এই আমেরিকান ওনাররা টাকা ছাড়া কিছু ছিল না, স্পেশালি ক্রোঙ্কের মধ্যে। এরাই টাকাটা নিজেদের মধ্যে রেখে নিত। যেটা করতো আমি বলি, যেটা মাঝে মধ্যে হয়, তারা হয়তো একটা স্টেটমেন্ট সাইনিং করতো, মনে করেন ওকে ফাইন, আসলো 350 মিলিয়নের মধ্যে তারা 60-70 মিলিয়ন দিয়ে দেখা গেল জ্যাক গ্রিলিশকে কিনলো। আমরা খুব খুশি হলাম, এক জ্যাক গ্রিলিশকে দিয়ে তো আমরা টুর্নামেন্টে কিছুই করতে পারি, বিকজ ফুটবল ডাজ নট ওয়ার্ক লাইক দ্যাট। দিস ইজ নট লাইক বাস্কেটবল, যে বাস্কেটবল 5 জনের খেলা, একটা খুবই ভালো সুপারস্টার একজন দলকে টেনে টুয়ে নিয়ে যাবে, মানে কোনো সাথে। আরো একটা জিনিস যেটা আমেরিকানেরা করে, যেটা কিন্তু শুভঙ্করের ফাঁকির মতো, তারা করে কি, তারা প্লে অফ সিস্টেম, মানে প্লে অফ মানে আমাদের নক আউট টুর্নামেন্ট যেটা আমরা বলি, প্লে অফটাকে তারা এক্সপেন্ড করতে, যে 36 জনের দলের 36 জনের লিগের মধ্যে 20 জনই তারা কোয়ালিফাই করবে প্লে অফে খেলার জন্য। এতে একটা ম্যানুফ্যাকচার্ড একটা প্রাইড যে আমার ফ্যানরা, ও আমরা নক আউটের জন্য কোয়ালিফাই করছি। আলটিমেটলি কিন্তু কিছুই না, ফার্স্ট রাউন্ডের নক আউটে হাইরে যাওয়া আর রাউন্ড রবিন লিগ থেকে বের করতে পারার মধ্যে কিন্তু কোনো ডিফারেন্স আছে, জাস্ট দুইটা এক্সট্রা গেম। এইখানে এটাও দেখতেন তাই হতো, ফার্স্টে রাউন্ড রবিন লিগ বা যাই হতো, লাস্টের দিকে যেতে বলতে আচ্ছা 20 জনের মধ্যে 15 জন দলই আর গোইং টু কোয়ালিফাই ফর সাম কাইন্ড অফ আ নকআউট ফর্মেট। এখন এবং এটা তারপরে যেটা করতো ক্রোঙ্কের মতো ওনার উড ইউজ জাস্টিফাই দ্যাট, যে ও এই তো আমরা তো প্রতি বছর প্লে অফে যাচ্ছি, ইয়া উই আর এ ভেরি সাকসেসফুল টিম। আলটিমেটলি কাজের বেলায় কিছুই হতো না। এখন যারা মানে অনেকে ভাবছে যে ও টাকা খরচ করতো, আই উড লাইক টু আস্ক দেম অল, আলমাসো বা আমাদের গ্রুপে যে আয়াজো ওয়াজ ভেরি ভোকাল অ্যাবাউট দিস, তোমরা সবাই কি উড ইউ বি হ্যাপি উইথ দ্যাট সিস্টেম, যে আমরা একটা জ্যাক গ্রিলিশকে কিনলাম, জাস্ট একটা প্লেয়ারের, ওই প্লেয়ারটা কি কুমিরের 12 নম্বর বাচ্চার মতো প্রতিবার দেখাইতে ওকেই করছে, যে মনে করো 2 বছরে একটা। দিস ইজ নট দ্য ওয়ে ফুটবল ওয়ার্কস, রাইট? আমি শিওর তোমরাও কয়েকদিন পরে বোর হয়ে যাবে যে কি সে যে একটা প্লেয়ার কিনলো, এর দে ডোন্ট সারাউন্ড হিম উইথ এনি আদার গুড প্লেয়ার্স, এরা আগাবেও না, কিছু না, হয়তো 5-6 বছরে একবার করে আমরা 5-6 বছরে একবার একটু প্লে অফে গেলাম, আবার বাসায় বের হয়ে আসলাম। এটা এমন না যে আমাদের মানে ইটস নট গোইং টু বি ফান এনিমোর। আমেরিকান ফ্যানরাও কিন্তু ইফ ইউ টক টু দ্যাম, এই সব স্পোর্টসের অনেকে, যেমন বেসবলের কথা বলি, বেসবলে 162টা গেম হয় প্রতি বছর, প্রতি সিজনে 162 গেমস। পিপল আর টায়ার্ড। আমি নিজে বস্টন রেড সক্সের ফ্যান। বস্টন রেড সক্স আর নিউ ইয়র্ক ইয়াঙ্কিসের রাইভালরি হচ্ছে প্রায় ম্যানচেস্টার লিভারপুল বা আর্সেনাল টটনহ্যামের মতো, পুরো সাপে নিয়ে সম্পর্ক। আমরা এখন বোর্ড হয়ে গেছি, কারণ প্রতি সিজনে, রেগুলার সিজনে আর্সেনাল মানে রেড সক্স আর নিউ ইয়র্ক ইয়াঙ্কিসের খেলা থাকে প্রায় অলমোস্ট 15-20টা এল ক্লাসিকো যদি দেখো না তুমি সিজনে, ওরাও মানে প্লেয়াররাও দেখবা দে আর নট মোটিভেটেড, আমরাও দেখবা ওদের দূরে আর কি দেখবো, মানে এটা তো মানে দেখতে মানে পুরো পচে যেতেছে।
there is no মানে কোনো benefit to this. এখন এটা কেন আমেরিকান ওনাররা করতেছে? It's all because they want all the money for themselves, because ওরা যেটা বুঝতে পারতেছে না, এবং এটা কিন্তু অনেক সময় আমেরিকান ওনারদের কথা শুনলে বুঝতে, তারা যে প্রমোশন রেলিগেশন সিস্টেম আছে, এই যে একটা লেস্টার আসে চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে, এই একটা লিডস ইউনাইটেড রেলেগেট হয়ে যেতে পারে। লিডস অবশ্য মানে এখনকার বলছে, বাট 2001-2002 তে লিডস ওয়াজ ওয়ান অফ দ্য টপ টিমস ইন দ্য লিগ। তখন যখন লিডস রেলেগেটেড হইলো, ইট ওয়াজ আনথিঙ্কেবল। কিন্তু এই যে জিনিসটা, এগুলো ওদের মাথায় ঢুকে না। ওরা ভাবে যে কি হবে, আমরাই খেলবো, মানে ওরা এই রিস্কটা নিতেই চায় না। ওরা খালি টাকার হিসেবে চিন্তা করে। কিন্তু এখন যেমন ক্রোমকে আজকে আমাদের টপ 4-এ ফিনিশ করাটা দরকার আছে, না করলে ফ্যানরাও খেলবে, তাদেরও রেভিনিউ কমে যাচ্ছে। এই জন্য ক্রোমকে একটু হলেও টাকা খরচ করতেছে। উই আর স্টিল ট্রাইং টু বি কম্পিটিটিভ। একটা ক্লোজ লুপ সিস্টেমের মধ্যে যখন এরা চলে আসবে, ক্রোমকে বলো বা জন হেনরি বলো, এরা কেউ এক বিন্দু পয়সা খরচ করবে না। তাও জন হেনরির একটা ব্যাপার আছে, জন হেনরি ইজ এ ভেরি শুড গাই। সে রেড সক্স যেভাবে চালায়, সে যেটা করবে ক্লোজ সিস্টেমে গেলে, সে 4-5 বছর পর পর একটা 4 বছর পর পর একটা দুইটা বছর হি উইল ট্রাই রিলি হার্ড। এই যে এখন যেটা গত 2 বছর সে করেছে, হি ওয়ান লিগ লিভারপুল দ্য লিগ চ্যাম্পিয়নশিপ, তারপরে কিন্তু আবার সে করবে কি, সে পুরো টিম বেঁচে দিবে। দিস ইজ অ্যানাদার থিং দ্যাট আমেরিকান ওনার্স ডু, যেটা বোধহয় এখানে যারা অবশ্যই আমেরিকান স্পোর্টস সাথে ফ্যামিলিয়ার না, তারা জানে না। সরি শুভ, আমি জানি অনেক টাইম নিচ্ছি, বাট আসলে না না না, that's fine. ক্লারিফাই করা দরকার আছে। আমেরিকান স্পোর্টস মডেলে একটা খুব কমন সিস্টেম হচ্ছে কি, একটা বছর ওনাররা চিন্তা করলো, আচ্ছা ফ্যানরা অনেক খেপে গেছে, এই বছর আমরা পুরো টাকা খরচ করবো, and they spend lots of money all of a sudden, পুরো টিমটাকে পুরো ফাড়ায় সাজায় দেয়, and everyone is excited। তারপরে যেটা করে, ওই টিম নিয়ে হয়তো মনে বলছে হ্যাঁ উই আর গোয়িং ফর দ্য উইন দিস ইয়ার, 1 বছর 2 বছর ট্রাই করলো, ইফ ইউ আর লাকি ওই 1-2 বছরের মধ্যে মেবি ইউ উইল উইন আ চ্যাম্পিয়নশিপ টু। তারপরে যেন কি হবে, সেকেন্ড বা থার্ড ইয়ারেই ওনারা বলা শুরু করে, হ্যাঁ আসলে এই টিম ইজ টু আনসাস্টেইনেবল, টু এক্সপেন্সিভ, আমরা আর পারতেছি না, পুরা টিম পুরা দেদারসে, পুরা বলতে গেলে পুরা মানে পানির দরে সবাইকে ছেড়ে দেয়। আর আমেরিকান সিস্টেমে যেটা হয়, আমেরিকান স্পোর্টস মডেলে দেয়ার ইজ ট্রেডিং গোয়িং অন, যে প্লেয়ারের জন্য ট্রেড করে। তখন তারা যেটা করে, সব এক্সপেন্সিভ প্লেয়ারগুলোকে হয়তো অন্য কোনো টিম যারা এখন অ্যাম্বিশিয়াস, মানে তারা এখন দে ওয়ান্ট টু গো ফর দ্য প্লে অফ, তাদের কাছে দিয়ে দেবে, তাদের কাছ থেকে সব ইয়াং প্লেয়ারদেরকে নিয়ে আসে। এটাকে বলে স্যালারি রিভিউ, যে আমার একটা প্লেয়ার আছে যাকে আমি বছরে 10 মিলিয়ন দিই, আমি আর পারতেছি না, আমি তোমাকে দিয়ে দিলাম ওই 10 মিলিয়ন প্লেয়ারটা, এই জন্য তোমাকে আমি ওর 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 মানে ওর বেতনে 5 মিলিয়ন দিব, কিন্তু এই 5 মিলিয়ন বেঁচে গেল, এর বদলে তুমি আমাকে কিছু ইয়াং প্লেয়ারদেরকে দাও যারা প্রমিসিং, এই পটেনশিয়াল প্লেয়ারদেরকে আমি আবার ডেভেলপ করবো। তখন যেটা হয় কি, এটা তারপরে এই ক্লাবগুলা মানে ফ্র্যাঞ্চাইজগুলা সামনে 3-4 বছর খুব বাজে খেলে, লাইক মনে করো লাইক মানে হয়তো মনে করো একটা 50 গেমের সিজন হলে তারা 30টা গেমই হারবে, ইচ্ছা করে হারে বেসিক্যালি। হারতে তারা মনে করে প্লেয়ারগুলো ডেভেলপ হওয়ার পর্যন্ত ওয়েট করে, তারপরে হয়তো 4-5 বছর পরে ওয়ান্স দ্য প্লেয়ার্স ডেভেলপ হইলো, তারপরে তারা আবার কিছু নতুন প্লেয়ার কিনে আবার তারা। জন হেনরি কিন্তু রেড সক্সে এটাই করে। রেড সক্স কত বলবো, 2000 থেকে শুরু করলে গত 20 বছরে তারা 3টা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, 4টা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিতেছে। কিন্তু এই 4টা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের মাঝখানে দেয়ার আর লটস অফ টাইমস যখন দে ফিনিশ পুরো লাস্ট ইন দ্য ডিভিশন, মানে লাস্ট, আমি মানে একেবারে পুরো মিডলও না, মানে কোনো প্লেয়ার নাই কিছু নেই, 162টা গেমের মধ্যে দে লস্ট অ্যারাউন্ড 90-95 গেমস, এবং এগুলা খুবই কমন আমেরিকান স্পোর্টস। কারণ আরেকটা জিনিস হচ্ছে আমেরিকান স্পোর্টস যেটা করে ড্রাফটিং হয়, যে অ্যামেচার প্লেয়ারদেরকে টিমের বা লটারি করে ড্রাফট করে তারা টিমে পায়, মানে এদের মধ্যে দেখা যায় কলেজে যারা খেলছে, কলেজদের মধ্যে প্রমিসিং প্লেয়ারদের ড্রাফট লটারি হয়, ওখান থেকে তারা প্লেয়ার পায়। এখন এইটাও তারা কিভাবে পায়, এই কে সবচেয়ে প্রথমে নাম্বার 1 বা সবচেয়ে প্রমিসিং প্লেয়ারকে কে পাবে, এই যে লটারি সিস্টেমটা ভিত্তি করা হয় যে কোন দল আগের সিজন সবচেয়ে খারাপ খেলছে। সো অনেক সময় যে টিমগুলো করে কি, তারা ইচ্ছা করে হারে, মানে ইচ্ছা করে বাজে টিম হিসেবে করে, নেক্সট ইয়ার যে মনে করো একটা এক্সাম্পল দিই, মনে করো যদি মানে আমাদের ফুটবলে করি আমরা, লেটস সে নেইমারের মতো একটা প্লেয়ার এবার সামনের বছর এরকম নিলামে উঠবে। এখন নেইমারকে অবভিয়াসলি এখন মনে করো সাধারণত হয়তো রিয়াল মাদ্রিদের মতো কোনো টিম হয়তো তারা দেখবে, এখন তারা যেটা করবে, যেই টিমের সাথে বাজে খেলতেছে হি উইল হ্যাভ দ্য ফার্স্ট অপশন টু গেট দ্যাট সাইন দ্যাট গাই। এখন এই যে এইসব প্লেয়ারদেরকে স্টক করার প্রবণতার জন্য করে কি, ইচ্ছা করে টিমরা 3-4 বছর হারে, যাতে দে হ্যাভ আ ভেরি ব্যাড লুজিং রেকর্ড, এবং 3-4 বছর ধরে তারা কোনো ইয়াং প্লেয়ারকে স্টক পাইল করে, তারপরে হোপফুলি ইফ দে ডেভেলপ দে উইল বি আ গুড টিম। এখন এই যে আমাদের যে ফুটবল, আমি আবার আলমা সারা যাবো, আমাদের পুরো পেশেন্সটা আছে, এরকম একটা বলতে যাই আমরা 4-5 বছর ধরে আমরা খুবই বাজে খেলবো, উইল অলওয়েজ ফিনিশ লাস্ট,
সো সি ইট ইজ নট জাস্ট অ্যাবাউট দ্য মেরিটোক্রেসি থিং, একটা তো আছেই যে পুরা বেসিকই গলত যে কোনো প্রমোশন রেলিগেশন নাই, কিন্তু প্রমোশন রেলিগেশন না থাকে তারপরে যে এই মানে এই ক্লোজ লুপ সিস্টেমে আস্তে আস্তে এই সব জিনিস ঢুকবে ইউরোপে, মানে ইউরোপ আমাদের এই ফুটবল লিগের মধ্যে। এবং কথা হচ্ছে কি, আই ডোন্ট নো ইফ ইউরোপিয়ান ফুটবল কালচারটা এত ডিফারেন্ট, আমরাও যারা হয়তো জাস্ট চিন্তা করছি যে আমার দল টাকাটা পাবে, it's not going to be that easy because this is not their end game. None of these owners will spend that much money regularly on the team. আজকে 350 মিলিয়ন করে যে ক্রোনকে প্রতি বছর পায়, সে প্রতি বছর 350 মিলিয়ন কেন, সে প্রতি বছর 100 মিলিয়ন 150 মিলিয়নও খরচ করবে না তার দলের পিছনে, এই 350 মিলিয়নের he will pocket the money because this is what he has done throughout his ownership tenure with all his other franchises in America. আর লাস্ট একটা কথা বলি, সেটা হচ্ছে এই কালচার নিয়ে ফুটবলে যেটা আমার কাছে মনে হচ্ছে দ্য রিজন ওয়াই দিস কোল্যাপসড ওয়াজ এই আমেরিকান ওনাররা এবং ফ্লোরেন্টিনো পেরেজ এন্ড এভরিওয়ান, তারা সিভিয়ারলি যেটা জিনিসটা আন্ডার এস্টিমেট করছিল সেটা হচ্ছে ফুটবলের সাথে গ্রাসরুটের সম্পর্ক। আমেরিকায় আসলে 50-60 বছর ধরে এই বেসবল মানে আমেরিকার আসলে স্পোর্টস কালচারটাই তৈরি হয়ে গেছে এরকম ফ্র্যাঞ্চাইজ ভিত্তিক করে। এই জন্য আমেরিকান ফ্যানরা কিন্তু এর বাইরে কিছু জানে না। ইউরোপিয়ান ফ্যান, আই এম নট টকিং অ্যাবাউট আস, আমরা ভাই দূরে থাকি, আমাদের হচ্ছে একটা আমরা যেভাবে সাপোর্ট করি আমাদের দলগুলোকে, যতই প্যাশনেট হয় না কেন আলটিমেটলি কিন্তু কয়েকটা লাইক তোমার আদার ব্যাপারী তোমার ওই খবর জানার মতো, বিকজ মাসির দরদ বেশি। হ্যাঁ এক্স্যাক্টলি, মানে কাইন্ড অফ বলতে পারো আসলে ইট সাউন্ড হার্শ, বাট এটা আমাদের সবার জন্য এগ্রি করি, কারণ আমাদের কিন্তু মানে উই ডোন্ট হ্যাভ দ্যাট ইস্যু। এই যে তোমার লিভারপুলের ফ্যানরা যা করছে, ইভেন চেলসিকে আমরা প্লাস্টিক ক্লাব বলি, আমরা ফাইজলামি করি চেলসিকে প্লাস্টিক ক্লাব বলে, চেলসির ফ্যানরা যেভাবে রাস্তায় নামে আন্দোলন করছে কালকে, মানে দ্য পিকচার্স উই শ, পিটার চেকের নামে ওদের ঠান্ডা করতে, তারা বাসকে ঢুকতে দিচ্ছিল না। এইটা আসলে আমেরিকান স্পোর্টস ওনার, মানে এরা আমেরিকান এই ওনার গুলা, এবং যে জন্য আমরা আর্সেনালের সাথে যেভাবে করে বলতে গেলে আমি জানি পিয়ার, বাট ক্রঙ্কের বেসিক্যালি নাকে খত দিয়ে এসে মাপ চাইছে, এরা কেউ আসলে এই রিয়াকশনটা অ্যান্টিসিপেট করে নাই। এরা আসলে বুঝতেই পারে, এরা আসলে বুঝছো মানে 1 বছর ধরে আমার যেটা মনে হয়েছে এই প্যান্ডেমিক, কোনো মাঠে কোনো অডিয়েন্স নাই, দে কাইন্ড অফ ফরগট যে এই যে ফেসবুকে আমরা সবাই এত বকবক করি, উই আর নট দ্য ট্রু ফ্যান্স, আমরা আসলেই কিন্তু আসল ফ্যান। আমরা ভাই ওই খেটে খাওয়া মানুষও না, আমরা হয়তো মনে করো আমরা কেউ না যে ইসলিংটনে ছোটবেলা থেকে বড় হয়েছি, আমরা কেউ না যে কপ মানে মার্সি সাইডে মনে করো আমার বাপ তোমার স্টিল মিল ওয়ার্কার ছিল বা কিছু ছিল, আমার বাপ লিভারপুলে গেছে, আমিও এখন ওখানে লিভারপুলে যাই সাপোর্ট দিই। এদের জন্য আসলে ইউল নেভার ওয়াক অন একটা নর্মাল মানে একটা কথা বলা, মানে এটা এটা লিভারপুলের জন হেনরির জন্য তোমার হচ্ছে একটা ট্রেডমার্ক করার স্লোগান টাকা কামানোর জন্য, এদের জন্য তা না, এদের জন্য এটা আসলে পুরো এদের মানে এটা আত্মার সম্পর্ক। এই জন্য দিস থিং ডাজ নট ওয়ার্ক ইন ইউরোপিয়ান ফুটবল, এবং এটা তারা বুঝতে পারছে বলেই once Yamin is done. Anyway, হ্যাঁ আসিফ বলো। আচ্ছা, এখানে দুটো পয়েন্ট আর কি উঠাতে চাই, সেটা হচ্ছে একটা হচ্ছে যে why are we all majority fans, why do we expect our owners to always come up and fund the money? Why can't we expect the business itself to do that, you know? And I think there was a question from Hyun who was asking, what do you think will happen in the future? I'll just go on that tangent. First and foremost, a business, any business, সে ওনারের কাছ থেকে কেন টাকা দিবে? বিজনেস নিজের থেকে টাকা উঠাবে এবং সে সাকসেসফুলি সে জিনিসটা করবে, এবং সেটার জন্য আমার প্রপার ব্যাকরুম স্টাফ লাগবে। And we had, I mean, so many examples of teams going down due to just spending money stupidly. Leeds would be one. ইয়ের সময় তিনি ওই এর আগের চেয়ারম্যানটা ছিল, নাম ভুলে গেলাম, ফানি থিং দ্যাট কি বলে জোক একটা সবাই বলতো যে রিচডেল. So there was this player called Seth Johnson, right? So Seth Johnson, this was a funny thing. He goes with his agent to talk to the owner of Leeds, and এখন Seth Johnson চাচ্ছে যে তার 20,000 pound per week হলেই সে খুশি. So he goes in and he says যে মানে বলার চেষ্টা করছে কি করে, the owner starts, তুমি কত চাও, 30,000 চাও? And he's like 30,000, and like I think it's 50,000. I remember that story. Yeah, right. So this is some of the problems. Now এখানে একটা দুইটা জিনিস আছে, সেটা হচ্ছে যে ফুটবল is run এখন in a very different way. We'll take two examples. One is Chelsea, the other is PSG. Now I'm sure a lot of you have read that article that talks about Qatar is back in PSG, right? Qatar holding the World Cup at their in Qatar. It was a political thing to back PSG. They wanted to get ওদের কান্ট্রির যে হচ্ছে রেটিং বলো বা
what do you say, like the marketability of it, all of that, by backing PSG and to bring Qatar into a topic to be discussed, for people to have a positive view about Qatar. Because any World Cup that comes to any country usually ends in that country having a positive feedback in infrastructure, in tourists, in future businesses. So it is a Bishal game. That is one thing that Qatar did with PSG. So this is something that's very important to me to understand about what is happening in football. Okay. And number two is Abramovich. এখন Arsenal, we all know, we moved from Highbury to the Emirates because we wanted to have our own money and to spend that, right? এবং সেটাই সুন্দর করে আর কি হচ্ছিল. And then Abramovich comes and changes the whole narrative. Now you have to buy players and you have to be successful. Once he came into the market, there were other blips in the market before. We remember back in the 90s when Italian football was the top tier expensive football, right? সব টাকা পয়সা ওখানে ছিল, with Massimo Moratti and all of his friends and billionaires having a lot of money coming into Italy at that time. So they were investing crazily, and we saw Ronaldo and all of these players playing for Inter Milan and things like that, right? And then there was a blip, and Italian football went down. With Chelsea and Abramovich, they changed the narrative as well. Suddenly, everybody has to buy the best players at crazy prices. Now, crazy prices have been a hallmark of football for a very long time. I think Arsenal is back in the 30s when we had Howard Chapman, and he bought the first left back for some £1,000. It was like the biggest transfer. Yeah, I think he was probably the first 100,000 player or something. Yeah, exactly. So, এই জিনিসগুলা যে rich clubs will always have that kind of hold. And is it a coincidence that when Arsenal had that money, we were champions for a long time in the 30s, 31, 32, 33. ওই টাইমে Arsenal was the main team in England, right? Now, as যত আর কি যে একটা ক্লাবের টাকা থাকে তত জিনিসটা হয়। আচ্ছা, প্রিমিয়ার লিগে মজার জিনিসটা হচ্ছে যে like Yamin talked about, there is a meritocracy part, there's a negotiation. We know that every club gets the same amount of money from the year deals, from the TV deals, right? But how long is that TV deal going to be there? And to get to Hiran's question, I think in the future of football, আমরা যেভাবে হচ্ছে এখন প্রোডাক্টটাকে কনজিউম করি through TV or through mobile or through screens, I think that's going to change. I think that we are going to have a VR capable broadcast where guys like you and me, we're going to wear VR sets, we're going to sit in our homes, but we will be live at the stadium and we will be able to get that atmosphere right in the stadium. The stadium might be empty for all we know, but এই জিনিসটা হবে, maybe not in the next 5 years, maybe in the next 10 years. So we are going to see that the way the broadcast and the way that the product is given to us is going to change. Once the way that the product is given to us changes, the way that we consume it is going to change, and our behavioral patterns accordingly are going to change. এখন the VR stuff is going to be very expensive, but the true fans like us, we would want to, would be like, একটা VR game দেখবো না, একটা live feel করবো না, or something like that, right? আমি এখন বলে রাখছি যে probably in the next 34 years, people will find it very irritating, even though it might be very easy to actually go to the stadium. They'll be like, একই feel বাসায় বসেই পাচ্ছি, আমার স্টেডিয়ামে যে লাভটা কি, Like, for example, when you go and watch a movie at the movies, at the theater, it's a fantastic experience. Even shit movies, you go 5 out of 10, ওই ব্লকবাস্টার ওই হলে দেখতে হেভি মজা লাগে, ধাম ধুম হেভি মজা লাগে। ওটা আমরা যখন আবার টিভিতে দেখবো মনে করি কি ফালতু ফিল্ম, এটার জন্য আমি টাকা দিয়ে দেখতে গেলাম কেন বুঝলাম না। However, এখন the screens are getting bigger at our homes, the resolution, the sound systems are all getting better, and we have more pandemic, we have more people consuming stuff of TV and stuff like that rather than going into the theaters. So I think there will be a change in the future. I think how this product is going to change, and this is what I was talking about. Perez being first on it, এই একটা জিনিস করেছে, they failed. Of course they will fail because right now is not the time for it to happen. But somebody's going to make that move, and we've already seen how UEFA, or actually already they sort of backed down. They've got a new format in that actually helps all the other clubs as well. What are they doing?
10টা গেম মনে হয় ওটা গ্যারান্টি দিচ্ছে যে প্রত্যেকটা টিম 10টা গেম খেলবে for an increase in revenue. What does that tell you? That's all they care about. More football for more matches to watch. How many matches do you guys watch now? আমি আগে একদম মানে religiously 38টা ম্যাচ দেখতাম যে কয়টা আর কি হচ্ছে দেখাতো টিভির মধ্যে এবং as well as European matches যেগুলো দেখাতো এগুলো দেখতাম. I don't think a lot of fans watch all the games now, you know, or even if they watch it, they'll watch like কিছুক্ষণ দেখবে কিছুক্ষণ ওইদিকে যাবে কিছুক্ষণ আবার দেখবে আবার একটু কথা বলবে এই করবে চেটে কথা এই বলবে। জিনিসটা আমাদের behavior মধ্যে already চলে এসেছে. So I think it's going to have a massive change. I think as football fans, I would, for example, if the VR thing comes into play, এখন যদি থাকতো তাহলে আমি কি করতাম? Do I put my VR set on, watch Arsenal play Sheffield United, or do I put my VR set on and watch Arsenal play Chelsea or Real Madrid or something like that? Would I care then? Is my point, right? এক একটা গেম যদি এখন $200 হয় $300 হয় আমি যদি একটা গেমই দেখতে চাই, হ্যাঁ, আর তখন আমি কি করবো? আমি কোন প্রোডাক্টটা চাবো? কার সাথে খেলছি? আমি কি চাবো? That's the first question. The second thing is, quality over quantity. There's just so much football now, We've got the World Club competition. Who watches that, man? Who cares about that? Real Madrid World Cup Championship, nobody gives a shit, what most of us care about, League কে জিতেছে, Champions League কে জিতেছে, because these are the two main things. Nobody even cares about the Europa Cup. Interteto বা কি আলফালা সেগুলো বাদই দিলাম, এগুলো it just increases revenue and stuff like that. So quality before quantity. If I have to pay more, and you guys will slowly see যে এখন আমরা কিন্তু স্পেশালি যারা আমরা বাংলাদেশে থাকি আমরা কিন্তু ডাইরেক্ট টেকনিক্যালি টাকা দিই না, তাও দিই। যেমন আমাদের যাদের হচ্ছে কেবল নেটওয়ার্ক আছে আমরা যে টাকাটা দিচ্ছি এটা আবার কেবল নেটওয়ার্কের সব ওই স্টারকে দিচ্ছে। তো স্টার আবার এটা হচ্ছে ইউকে বিটি স্পোর্টস স্কাই স্পোর্টস পাঠাচ্ছে টাকাটা। তো আমরা ইন আ ভেরি স্মল ওয়ে উই কন্ট্রিবিউট, বাট যখন ডাইরেক্ট পেপার ভিউ চলে আসবে এবং এটা আসবে, I'm pretty sure it's gonna come. Pay-per-view যখন আসবে, when I have to pay that $10 or equivalent, 800 টাকা দিতে হবে একটা আর্সেনাল ম্যাচ দেখার জন্য, আমি কোন ম্যাচটা দেখবো? I'm gonna pick matches. I'm not gonna watch all the matches, right? I think this is what Perez was going for. Slowly, as the game, as the product becomes easier for people to accept, and the way that they change the broadcast, people are going to only want a certain quality, a certain game that they want to watch, and then they'll be willing to pay that money. For example, আমরা এখন আমি যেমন হচ্ছে মাঝে মাঝে দেখি UFC দেখি সোনিতে ফ্রি দেখায়, কিন্তু মাঝখানে আমার হচ্ছে কেবল টিভি অনেকদিন বন্ধ করে রেখেছিলাম। আমি এখন UFC করে দেখবো। I actually paid for it online to watch the UFC because I really wanted to watch it, right? And I don't watch all of them. I watch certain matches, right? You got Nurmagomedov, you got McGregor, you got Ngannou. You want to watch these matches. You don't watch all the matches. You understand what I'm saying? So, of course, football is going to change. I think Perez was the first person যে এই জিনিসগুলো চিন্তা করে দেখেছে। আমাদের তরফ থেকেও Arsene Wenger himself talked about these kind of things. So, yeah, we should all be prepared for a big change in football. It'll be a good change. However, no to the franchise system that the Americans have. That is an absolute Exactly. I mean, absolutely horrible. I hate that. I watch a lot of basketball. I used to watch a lot of basketball. I was a big Sacramento Kings fan before they went shit. And this is exactly what Yaman said. My God, at the time that I used to watch, they had these great players. And I'm just going to talk about them because they were a bit Arsenal-esque in the way that they used to play. So they had Pejar Stojakovic, they had Chris Webber, and they had a lot of great players. Jason Kidd, Sacramento Kings ছিল না? Huh? Jason Kidd, Sacramento Kings. Yeah, Sacramento Kings. Stojakovic ছিল Sacramento Kings ছিল? I don't remember. না ও ছিল নেটসে, নিউ জার্সি নেটসে ছিল। New Jersey Nets, right? New Jersey Nets. Anyways, Yeah. we digress. So what they did was they used to move the ball really quickly. মানে প্লেয়ার গুলো মুভ করতে বল ফাটা যাচ্ছে basket. It was lovely to watch. It wasn't like direct basketball. It was very catch movement, score. A lot like Arsenal played under Arsene Wenger or Barcelona played later on. But after that, player gulo sob sell holo, he became the shittiest of team and you don't want to watch it anymore, and then you just start watching something else. So even though I think the Americans, they want the franchise system because they've seen that it works, and টাকাটাও সুন্দর ঘুরতে থাকে, and they invest only in sort of like infrastructure, and they know how to market their product, and they get their money coming in. But football is the layman's sport. It always has been, and it always will be.
You just need a ball, couple of players, and you're playing football. That's the beauty of it, Right. right? But the product at the highest level, when you've got the Cristiano Ronaldos, you've got the Messis, you've got the Haalands, and you've got the Mbappes, তখন কিন্তু প্রোডাক্টটা জেনারিক প্রোডাক্ট হয়ে যাচ্ছে, just like any other sport. Okay, so then it becomes like Michael Schumacher driving a Ferrari. It becomes like McGregor in the UFC. It is for a generic public তখন হয়ে যায়, you know. So I think the ESL in its current format will not be there, obviously, and alhamdulillah for that. But some things like this are going to happen in the future, and it might be a lot of fun as well, you know. I mean, I've already seen there was a big article about the VR kits coming in eventually, you know, so that guys like us, you know, wherever we are, Dhakaয় আছি, চট্টগ্রামে আছি, যেখানেই আছি, we can get the feel of what the London fans are going through. And we've already কতগুলো চেঞ্জ অলরেডি হয়ে গিয়েছে। আমরা হচ্ছে স্যাটারডে কিক অফ একটা টাইমে ছিল, কিন্তু এখন এশিয়ান কাস্টমারকে খুশি করার জন্য স্যাটারডে টাইমিং গুলো সব চেঞ্জ হয়ে গেছে, ফ্রাইডেতে গেম চলে আসছে, সানডেতে কিক অফ টাইম চেঞ্জ হয়ে গেছে। These changes are already going on. Champions League চেঞ্জ হয়ে গেছে, টাইমিং চেঞ্জ হয়ে গেছে, এটা আরো হবে। So এখানে we don't, Speaking of nothing to get on. Yeah, right. Speaking of changes, ESL নিয়ে আসলে আমরা মানে পক্ষে বিপক্ষে এখন আমি দেখতেছি যে অনেক ধরনের ইন্টারেস্টিং কথাবার্তা বলতে পারি। মিরাজ ভাই কি আছেন নাকি নাই? মিরাজ ভাইয়ের কাছে আসি। হ্যাঁ, আছি। মানে আপনি বেশ কিছু আজকের টপিকটা এরকম, মানে এনিওয়ান ক্যান জাস্ট, মানে আপনারা অনেকক্ষণ ধরে কথা বলতে পারেন, আগাইতে পারেন, বাট আমরা মুভ অন করি ইএসএল থেকে। যদি পুরোপুরি মুভ অন না, বাট আপনার কাছে আসি, মানে আলটিমেটলি সবার আলোচনা থেকে যেটা মনে হচ্ছে যে পজিটিভ বা নেগেটিভ ওয়েতে সবাই, যে এটা অর্থনৈতিক ভাবে, কেউ বলতেছে যে অর্থনৈতিক ভাবে এটা মানে ফিনান্সিয়ালি বেনিফিটেড হওয়ার জন্য আর্সেনালকে চাইছিল, আবার এটার অ্যান্টি আপনি যুক্তি দিতে পারেন যে ওনাররা হয়তো বা এই টাকা ইউজ করতো না। হোয়াট এভার ইট ইজ, ইএসএল হচ্ছে না, তো আমরা মুভ অন করি। ইএসএল যে হচ্ছে না, বাট এই ইএসএল এর মুভমেন্টের কারণে যে সবাই এগ্রি করলো, চেয়ারম্যানরা দেন দে ব্যাক আউট করলো, এইটা আপনার কি মনে হয় যে এইটা, এবং আর্সেনাল মানে কালকে হলো অফিসিয়ালি তারা অ্যাপোলোজাইজ করছে যে এই ক্ষত এত সহজে ভুলবার না, তারপরে আমরা অ্যাপোলজি করি, এই টাইপের একটা কথা বলছে তারা। আমি এক্সাক্ট ওই লাইনটা আমি কোট করলাম না। আপনার কি মনে হয় যে এটা কি মানে বড় পরিসরে কতটুকু এফেক্ট করবে এই জিনিসটা, মানে এইটা আমাদের খেলার মধ্যে একটা হঠাৎ করে এরকম একটা লেজিনেস নিয়ে আসছে, এটা আমাদের এখন কিভাবে একটা বড় পরিসরে একটা এফেক্ট করতে পারে, বা অন্যান্য ইংলিশ ক্লাবগুলোকে বা ওয়ার্ল্ড ফুটবলকে? না দেখো, আমি আমার রিয়াকশন ভিডিওতে বলতেছিলাম যে ইংলিশ ফ্যানদের মেন্টালিটি আসলে আমরা এইদিকে ইয়ামিন ভাই, আসিফ ভাই দুজনই ডিফারেন্ট কালচারের লোকদের মেন্টালিটি নিয়ে কথা বলছে। এখানে আমাদেরকে বুঝতে হবে যে ইংলিশ ফ্যান যারা কিনা ওই গ্রাসরুট থেকে ফুটবলটাকে দেখে, আমরা তো মনে করো টিভিতে দেখে মনে করো লাফাই, ঠিক আছে, যারা কিনা উইক ইন উইক আউট ইয়েতে যায়, স্টেডিয়ামে যায়, যারা দেখে, যারা না বংশ হিসেবে যে বাপ দেখছে, দাদা সাপোর্ট করছে, এখন আমি সাপোর্ট করি, এই হিসেবে ক্লাব সাপোর্ট করে, তাদের মেন্টালিটি যেটা, সেটা আসলে আমাদের থেকে অনেক ডিফারেন্ট। প্রবলেমটা হচ্ছে এখানে আমরা কিন্তু প্রোডাক্টটাকে দেখি, ঠিক আছে, বাট এখন যদি আমাদের কথা চিন্তা করে, জাস্ট গ্লোবাল ফ্যান বেজের কথা চিন্তা করে, মেইন প্রোডাক্টের যারা কনজিউমার, যারা কিনা ইংলিশ ফ্যান, তাদের জন্য যদি পুরো গেমের ফরম্যাট চেঞ্জ করে, আসলে ইংলিশ ফ্যানরা সেটা কতটুকু অ্যাকসেপ্ট করবে, সেটা ক্যালকুলেট করতে হয়েছে, ভুলটা হয়েছে, ঠিক আছে, এবং সেখানেই মিস্টেকটা, এবং যার কারণেই এই যে ব্যাকল্যাশ এবং এই যে প্রোটেস্ট, দ্যাট শোজ যে আসলে ইংলিশ ফ্যানরা কতটুক রেডি না এটার জন্য, এবং তারা কতটুক এটার এগেইনস্টে। আমরা হয়তো আসিফ ভাই অনেকগুলা জিনিস টাচ করছে যে হ্যাঁ, এমন ভিআর আসলে আমরা আসলে কি ধরনের কোয়ালিটি, আমি এখন টাকা দিয়ে আমি কি ধরনের ম্যাচ দেখতে যাবো, আমি কি আর্সেনাল ভার্সেস শেফিল্ড দেখবো,
নাকি আমি আর্সেনাল ভার্সেস রিয়াল মাদ্রিদ দেখতে চাইবো। ডেফিনেটলি তখন আসলে প্রশ্ন আসবে আর্সেনাল তখন আসলে আর্সেনালের কোয়ালিটিটা আসলে তখন কোথায় থাকবে? আর্সেনাল কি তখন শেফিল্ডের লেভেলে থাকবে নাকি আর্সেনাল তখন রিয়াল মাদ্রিদের লেভেলে থাকবে? প্রবলেমটা ইএসএল এর মেইন প্রবলেমটা ছিল ওইখানে, যে আর্সেনালকে যে রিয়াল মাদ্রিদের লেভেলে উঠতে হবে এর কিন্তু কোনো গ্যারান্টি, এর কিন্তু কোনো নিশ্চয়তা ইএসএল আপনাকে দেয় না। আর্সেনাল যদি শেফিল্ডের লেভেলও নেমে যাইতো, আর্সেনাল তখন রিয়াল মাদ্রিদের সাথে খেলতো, ঠিক আছে? এবং তখন কিন্তু আর কেউ আর্সেনাল ভার্সেস রিয়াল মাদ্রিদের খেলা দেখার জন্য পে করতো না, বলতো না যে আসেন আর্সেনাল ভার্সেস রিয়াল মাদ্রিদের একটা খেলা দেখি, বিকজ তখন জানতো যে রিয়াল মাদ্রিদ থাপড়ে অ্যালাউ করে ফেলবে আর্সেনালকে। সেম গোস ফর আর্সেনাল উল্টা রিয়াল মাদ্রিদের ক্ষেত্রে, যদিও রিয়াল মাদ্রিদ ট্রেডিশনালি সবসময় বড় টিম, বাট এই কনসেপ্টে আসলে মেইন প্রবলেম ছিল ইএসএল এর, যেটার জন্য সবাই কথা বলছে যে মেরিটোক্রেসি নাই। এখন এফেক্টটা কি হবে? এফেক্টটা হচ্ছে দেখো, অনেকেই বলতেছে, অনেকের হয়তো চিন্তা করতে পারে যে এই যেই বসে যে প্ল্যানটা হয়েছে, এই প্ল্যানটা ফুটবলকে ডেভেলপমেন্টের জন্য বা এখানে ওভারঅল ক্লাবের ডেভেলপমেন্টের জন্য হয়েছে। দ্যাটস বুলশিট। যদি হয়তো, ঠিক আছে, এটা বেসিক এই দ্য ফাইট ওয়াজ বিটুইন দ্য ওনার্স অ্যান্ড উয়েফা অ্যান্ড ফিফা, অ্যান্ড ইটস অ্যাবাউট মানি, নাথিং এলস। ইটস লাইক ওয়েফার থেকে আমরা বেশি টাকা চাই, তারা যে পরিমাণ টাকা আমাদেরকে দেয় এই টাকা আমাদের হয় না, আর এটা নেওয়ার জন্য একটা প্ল্যান তৈরি করা। এর সাথে ফুটবলের ডেভেলপমেন্ট বা ক্লাবের ডেভেলপমেন্ট ইজ নট কানেক্টেড, ইটস জাস্ট স্মোক স্ক্রিন, নাথিং এলস। নয়তো এই প্ল্যানটা আরো বড় পরিসরে আরো অনেক লোকজনকে নিয়ে হয়তো, এটা একদম এইভাবে হয়েছে যে আছে না যে ক্লাবের ইভেন অনেক এক্সিকিউটিভ লেভেলের লোকেরাও জানে না, ঠিক আছে, যে এটা হতে যাচ্ছে। ইটস অনলি বিকজ ইটস অনলি অ্যাবাউট মানি, যে ওয়েফা আমাদেরকে এই মুহূর্তে যে পরিমাণ টাকা দিচ্ছে, ডেফিনেটলি ওয়েফা ফিফা অ্যাবসলিউটলি কারাপ্টেড দুইটা অর্গানাইজেশন, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট দ্যাট। বাট এটাকে যদি বলে না টেবিলে যদি বসতে হয় বা আমরা ধরো বড় বড় ক্লাবগুলা ওয়েফা থেকে আরো টাকা ডিমান্ড করতে চায়, দ্যাট ওয়াজ নট দ্য ওয়ে, দ্যাট ওয়াজ এ রং ওয়ে। এখন যেটা হবে কি, এই যে এই ওনারদের উপর থেকে ফ্যান, ম্যানেজার, প্লেয়ার্স, তাদের আসলে যেই ফেইথ, যেই ট্রাস্ট যেটা আছে সেটা আসলে আর থাকবে না। ওরা আসলে তখন এই জিনিসগুলোকে নেক্সট টাইম অ্যাকসেপ্ট করার আগে 10 বার চিন্তা করবে যে আসলে কি হবে, কি ইয়ে করা যায়। এবং তখন আলটিমেটলি এই ক্লাবগুলো তখন সেগুলোকে যেমন অনেক ক্লাবেই দেখবা আগামী আরো কয়েকদিনের মধ্যে, অ্যাটলিস্ট এই সিজনের শেষের মধ্যে অনেক ক্লাবেরই সিইও থেকে শুরু করে টপ লেভেলের অনেক লোকজন চেঞ্জ হবে, ঠিক আছে? এটা আস্তে আস্তে হবে। অনেক ক্লাবে হয়তো যেমন ম্যান ইউনাইটেড এডওয়ার্ডস এখনই একদম ইয়া দিয়ে দিচ্ছে, এখন হয়তো অনেক ক্লাবে হবে না, বাট স্লোলি এটাকে করতে হবে, বিকজ তারা জানে যে এসব মানুষের ক্রেডিবিলিটি, যেমন আমাদের ক্ষেত্রে আমরা হয়তো ক্রোয়েঙ্কের এগেনস্ট আমরা প্রোটেস্ট করব, বাট বিনাই হবে এটার রাম ছাগলটা, যে বিনয় আসলে দেখবে তেমন কিছুই জানে না পুরো ঘটনার, হ্যাঁ, যে বাট বিনয়কে সুন্দর করে বের করে দেওয়া হবে, ঠিক আছে, লোকজনকে ঠান্ডা করার জন্য। তো এরকম কিছু জিনিস হবে। সো ইটস অন, তোমার প্রশ্নের উত্তর আছে, এটা হচ্ছে লাইক না এটার এফেক্টটা ম্যানেজমেন্ট লেভেলে বা ফুটবল লেভেলে কোথায় যাচ্ছে, এটা হচ্ছে। আরেকটা হচ্ছে যে আমাদের পার্সোনালি আর্সেনালের, আমি যেটা নিয়ে কনসার্ন সেটা হচ্ছে আর্সেনালের পারফরমেন্স নিয়ে। ডেফিনেটলি আর্সেনালের যেখানে কিনা উইলিয়ান চেলসি থেকে আর্সেনাল 5 মাইল এদিক থেকে এদিকে এসে সেটেল হইতে 5 মাস সময় লেগে গেছে, সেখানে মনে করে এমন একটা ঘটনার পরে আর্সেনাল প্লেয়ারদের মেন্টাল স্ট্যাটাস কতদিন ঠিক হইতে সময় লাগবে আল্লাহই জানে। দেখা যাবে মাঠের মধ্যে এমনি তো নর্মাল টাইমে এরা ঘুমায়, এখন বাকি সময় ধরো এই ঘটনার পরে আসলে ঘুমাবে তো অবশ্যই, নাকও ডাকবে, ব্যাপারটা হচ্ছে এরকম হয়ে যাবে আর কি, যদি না হয়। এটা নিয়ে আমি সবচেয়ে বেশি বড় কনসার্ন, বিকজ দেখো আমি যেমন অনেকগুলা পোস্ট করছি, অনেক কথাবার্তা বলছি এই ইএসএল নিয়ে। আমার মেইন প্রবলেমটা কোথায় দেখো, আমরা একটা ইউরোপা লিগের একটা সেমিফাইনালে আছি, ঠিক আছে? আমি প্রিটি শিওর এই সেমিফাইনালের ফার্স্ট লেগের আগে অনেক ফ্যান আছে যারা রাতেবেলা ঘুমাইতে পারবে না টেনশনে, বা ওয়েট করবে খেলাটা কখন হবে, ঠিক আছে? বিকজ দ্যাট মিনস সামথিং।
আমরা সেমিফাইনাল জিতলে ফাইনালে, এবং যদি মানে আল্লাহ আল্লাহ করে যদি ফাইনালে পৌঁছায় যাই, we will have everything to play for, right? Just imagine এই ম্যাচটাই একটা ESL থাকা অবস্থায় আমাদের কিছু যায় আসবে না, আমাদের কোনো এক্সাইটমেন্ট কাজ করবে না, কিছু না। জাস্ট মনে হবে টাইম, আমার কাছে 90 মিনিট টাইম আছে, একটা খেলা দেখি বসে, দ্যাটস ইট। একটা খেলা দেখবো আর কি, দ্যাটস যে আমার কয়েকটা ফেভারিট প্লেয়ার বল নিয়ে একটু লাতালাতি করতেছে, তারপরে ওদের কিছু স্কিল দেখবো, মার্টিনেলি একটু দৌড় দিবে, সাকা দুই চারটা ড্রিবল করবে, পেপে একটা নাটমেক করবে, হয়তো এগুলা দেখবো বসে বসে। বাট ওই যে আমার এক্সাইটমেন্টটা, যে আমি এটা জিতলে আমি কোথাও পৌঁছাইতে পারবো, আমার একটা মানে রিওয়ার্ড আছে, এটার পরে আমার ক্লাব একটা জায়গায় গিয়ে পৌঁছাবে, সেটা কিন্তু হবে না। সো আমার প্রবলেমটা ওইখানেই, এবং আমার আই গেস ESL ওই জায়গাটাতেই ফেল করবে এবং করছে, এবং নেক্সট টাইম আমি জানি ESL আবার আসবে বা এই টাইপের প্রপোজাল আবার আসবে, যেটা কি বলে আসিফ ভাই বলতেছিল বা বলতেছিল যে ফুটবল চেঞ্জ হয়, ডেফিনেটলি ফুটবল আরো চেঞ্জ হবে, বাট as long as it's competitive, as long as there is reward এবং there is punishment, then it's fine. যখন এই জিনিসগুলো তুলে নেওয়া হবে, ডেফিনেটলি টাকা আর্ন করা, যখন ওই যেমন প্রিমিয়ার লিগ যখন হয়, ইট ওয়াজ অনলি টু মেক মানি, রাইট? যে ফুটবল লিগ থেকে প্রিমিয়ার লিগে আমরা মুভ করছি, বাট টাকা, সো নিউ রেভিনিউ কেমন করে করা যায়, সো সেটার জন্য আরো অনেক ওয়ে আছে, অনেক ওয়ে ওরা বের করবে। এত বড় বড় এক্সিকিউটিভ, এত বড় বড় অ্যানালিস্টরা বসে যদি টাকা কেমন করে বের করা সেটা বের না করতে হবে, তাহলে আর কেমনে? সো সেটা হবে, বাট ESL was not the solution. End of story from my end. Sure, এখানে আমি একটু জাস্ট মানে একটু অ্যাড করি আসিফা আর মিরাজ ভাইয়ের কথার মধ্যে রিয়েলি কুইকলি। ইটস ট্রু, এই খেলা কিন্তু চেঞ্জ হবে। এই তুমি যে চিন্তা করে দেখো, এই 20th century ফার্স্ট ফুটবল যখন আসলো, সেই ফুটবলের সাথে এখনকার ফুটবলের আসলে অনেক there's no resemblance at all, and you know things change. কথাটা হচ্ছে চেঞ্জটা তোমার, এবং আরেকটা কথা হচ্ছে, you know what, all these people obviously they're businessmen, মানে this is a business too, টাকা কামাই করবে, people will try to earn money. আমরা কেউই আমি শিওর এরকম পিউরিস্ট না যে হ্যাঁ টাকা কেন করতেছে, সবই পুঁজিবাদী এই সেই না, মানে this is normal, this is a business, people will try to earn money, they will try to maximize their profit. এখন কথাটা হচ্ছে জাস্ট you know the way they went about this, মানে ESL এর প্রপোজালটা যদি পড়ো, মানে এতটা নগ্ন ভাবে যে টাকাই সব, মানে ইট ওয়াজ জাস্ট এতটা নগ্ন ভাবে, মানে এদের লোভ, মানে প্রতিটা কথায় জাস্ট মানে এইরকম একটা জিনিসকে তো মনে করো সাপোর্ট করা যায় না। যেমন আসিফ ভাই বললো যে আসিফ বললো সে কথা, তোমার যে VR এর কথা, there are different ways the game will change. Obviously VR will become a thing in the future. এখন কথা হচ্ছে যে এক্সাম্পলটা, VR এ আমি আর্সেনাল ভার্সেস রিয়াল মাদ্রিদ দেখবো না আর্সেনাল ভার্সেস শেফিল্ড ইউনাইটেড দেখবো, অবভিয়াসলি আমরা এখনকার মাইন্ডসেটে চিন্তা করতেছি রিয়াল মাদ্রিদ ইজ দ্য নভেলটি, আমরা রিয়াল মাদ্রিদই দেখবো। কথাটা হচ্ছে এই ESL এর ফরম্যাটে গিয়ে একটা সময় আসলো, আমার এখন সিজনে আমার 4-5টা ম্যাচ থাকবে রিয়াল মাদ্রিদের সাথে, আমি তখন কোনটা দেখবো? আমি তখন নিশ্চয়ই 5টা রিয়াল মাদ্রিদের সাথে ম্যাচ দেখবো না, I will not see all 5 of them. তখন তো আমার পিক এন্ড চুজটা চলে আসছে, এবং তখন যেটা হবে, মানে আমি আমার রিয়াল মাদ্রিদের সাথে গেমটাকেও ডিভ্যালিউ করে ফেললাম, কারণ এই ম্যাচটাও প্রতি সিজন আমি এতবার করে দেখতেছি। আমি যে একটু আগে যেমন যে নিউ ইয়র্ক ইয়াঙ্কিজ আর রেড সক্সের কথা বললাম, 20 বার যদি একটা সিজনে আমার রাইভালের সাথে খেলা থাকে, সে যতই এটার্নাল রাইভাল হোক, তার ফ্যানদেরকে দেখলে আমি রাস্তায় দেখলাম মার কাট করে রাস্তায় শোয়াই দিব, 20টা ম্যাচ যদি আমার বছরের বছর তার সাথে দেখতে হয় না, আমি ওই ফ্যান শেষ পর্যন্ত যে কি রে ভাই আর পারতেছি না, চল তুই আর আমি যাই, মানে তুই আর আমি গলায় গলি করে বারে যাই 2টা বিয়ার খাই, আর পারতেছি না, মানে কি করবো, মানে কয়বার দেখবো, মানে কতবার টুইট করা যায়, ইটস জাস্ট নট পসিবল, বুঝছো? এইটাই হচ্ছে ব্যাপার, মানে এবং এই একটা এক্সাম্পল দেই, যেমন আবার যে এই নগ্নের কথা বললাম, তোমার আনিয়েলির একটা ইন্টারভিউতে সে বলছে যে হ্যাঁ ইয়াং ফ্যানদের কোনো পেশেন্স থাকে না, এই থাকে না, তারা মানে এটাকে আমাদের ফুটবলকে কল অফ ডিউটি বা ফোর্টনাইট এসব ভিডিও গেমের মতো হিসেবে করে, কারণ এসব ইয়াং ফ্যানরা হচ্ছে নেক্সট আগামীকালের পেইং কাস্টমার, মানে জাস্ট থিঙ্ক অফ দ্যাট কনসেপ্ট, এদের মাথায় খালি এটাই, আমরা হচ্ছে টাকার বেশি পেইং কাস্টমার। একটা ইয়াং ফ্যানদেরকে তাদের আকৃষ্ট করতে হবে ফুটবলে, কেন? নট ফর দ্য লাভ অফ দ্য গেম, কারণ এরা হচ্ছে ফিউচার পেইং কাস্টমার। তোমার চেঞ্জ আসতেই হবে, চ্যাম্পিয়ন্স লিগে চেঞ্জ আসছে, প্রিমিয়ার লিগ যারা বলছে হ্যাঁ চেঞ্জ আসছে, আপনারা বলতেছেন সবই টাকার খেলা, টাকার খেলার একটা সীমা থাকে। আরেকজন মাইক থেকে আওয়াজ আসতেছে।
আমরা বাকিরা মিউট করি। Yeah, it sounds like somebody's being attacked by Transformers or something. মানে টাকার খেলায় পুরাটাই, বাট টাকার তো একটা মানে একটা লেভেল থাকতে হয়, যে মানে তুমি যখন জিনিসটাকে এত নগ্ন বানায় ফেলো না, তখন কিন্তু আর কারোরই কোনো ইচ্ছা থাকে না। মানে উই অল নো দিস ইজ অ্যাবাউট মানি। আমরা টাকা দিয়ে খাওয়া দেখতেছি, আমি হয়তো যে তুমি জার্সি, আমরা সবাই এখানে তানভীর ভাই জার্সি পরে আছে, তুমি জার্সি পরে আছো, আমিও কয়েকদিন থেকে কিনলাম, আমরা এই যে এত টাকা দিয়ে অরিজিনাল জার্সি চাই, সবই তো টাকার জিনিস। অবভিয়াসলি ইটস অল অ্যাবাউট মানি, বাট ইটস অ্যাবাউট দ্য লাভ অফ দ্য গেম টু। যখন জিনিসটাকে তুমি এরকম নগ্ন বানায় ফেলাও যে টাকা ছাড়া কিছু না, একটা 10 বছরের বাচ্চা যে ভিডিও গেম খেলে বলছে আমি ওকে ফুটবলে আকৃষ্ট করতে চাই, কেন? কারণ সে পরে নিজের পকেটে টাকা দিয়ে সে খেলা দেখবে। মানে হোয়াট ইজ দিস ম্যান? মানে there has to be reform, and FIFA and UEFA, everyone is corrupt. Corruption আছে, we need to get away from this. আমাদের অনেক কিছু ফিক্স করতে হবে। ফাইন্যান্সিয়াল ফেয়ার প্লে ডিড নট ওয়ার্ক, আলমাসোটার কথা বলতেছিল যে FFP ডিড নট ওয়ার্ক, আমরা দেখছি হাউ উই হ্যাভ আনফেয়ারলি সাফার্ড, এন্ড উই হ্যাভ। সো দেয়ার নিডস টু বি মোর রেগুলেশন। এইটার সলিউশন হইতে পারে না যে এখন কোনো রেগুলেশন উইক, আমরা এখন রেগুলেশন মানে রেগুলেশন নাই থাকুক, মানে দিস উড হ্যাভ নো রেগুলেশন। উই ক্যানট চেঞ্জ ফ্রম আ উইক রেগুলেশন টু নেগ রেগুলেশন। কালকে আমি একজনের পড়তেছিলাম যে একজন খুব ভালো একটা অ্যানালজি দিছিল কোনো এক মানে বোধহয় অন্য কোনো ফোরামে, আমাদের আর্সেনাল গ্রুপে না, যে what we are doing is we are trying to solve the problem of capitalism with even more capitalism. That does not work. This is the problem. ESL, আমি যে বলছি ফিউচারে আরেকটা ESL এর মধ্যে প্রপোজাল আসুক, আজকে যদি মেরিটোক্রেসি জিনিসটা তারা একটু ঠিক রাখতো, আমি শিওর আমিও এতটা এগেইনস্টে হতাম না। মানে there has to be some common sense behind these changes when the changes come, but এদের যেটা দেখে মনে হয়েছে এদের কোনো কমন সেন্স ছিল। ইট ওয়াজ জাস্ট লাইক এরা ভাবছিল যে মানুষজন এত টাকা দিয়ে খেলা দেখে আমরা যা বলবো যা করবো, গ্লোবাল ফ্যান বেস তো আছেই, তারা মানিয়ে নিবে, এটার কোনো সমস্যা হবে না। আর এটার জন্য দেখো যে এদের অ্যারোগেন্সটা দেখো, এক একটা চেয়ারম্যান এরা তাদের প্লেয়ার ম্যানেজার কারোর সাথে কনসাল্ট করে নাই। নান অফ দিস ম্যানেজার্স নিউ, একটা ম্যানেজার জানতো না, একটা প্লেয়ার জানতো না, তারা জাস্ট অ্যানাউন্স করে দিল, এবং পরের দিন যে খেলা চেলসি টমাস টুকেল বলো বা ক্লপের খেলা ছিল, সবগুলা ম্যানেজার পুরো অথই সাগরে পড়ছে, বিকজ অবভিয়াসলি দে আর দ্য ওয়ান্স গোয়িং ইন ফ্রন্ট অফ দ্য মিডিয়া, তাদের সবার প্রশ্নের উত্তর দিতে হয়েছে। ক্লপকে তো কিনো, ক্লপের ইন্টারভিউ তোমরা দেখছো, হি সিমড সো ফেড আপ এন্ড অ্যাংরি। এই জায়গায় আর্টিনাটা মানে why are they the ones who have to answer ক্লাবের these মুখ দিয়ে কথা questions? বেরোচ্ছিল না, ক্লাবের মুখ দিয়ে কথা বেরোচ্ছিল না। Exactly তানভীর ভাই, exactly মানে why are they the সে ones who have to answer? সে জাস্ট কাঁপতেছে, এত দিচ্ছে, সেদিন কি বলছে বুঝছে, হি ওয়াজন্ট রেডি, একদম রেডি ছিল না সে। এক্স্যাক্টলি, মানে কারণ এদেরও কিছু বলা হয় নাই, মানে এটা কেমন কথা? এটা তো একটা মানে থট আউট জিনিসের কোনো কমন সেন্স নাই। সো ইয়েস, মানে আমার কাছে দেয়ার উইল বি চেঞ্জ ইন দ্য ফিউচার, দেয়ার হ্যাজ টু বি চেঞ্জ ইন দ্য গেম। আলমাসো যেটা বললো, মানে দেয়ার ইজ আ লট অফ আনফেয়ারনেস গোয়িং অন। FFP ডাজ নট ওয়ার্ক। এই PSG কে এত হিরো বানানোর কোনো দরকার নাই, বিকজ PSG হ্যাজ ব্রোকেন দ্য সিস্টেম উইথ দ্য নেইমার ট্রান্সফার। নেইমার মানে PSG ইজ রেসপন্সিবল মোর দ্যান এনিওয়ান এলস। কিন্তু কথাটা হচ্ছে there has to be common sense behind these reforms. ESL কোনো রিফর্ম না, ESL হচ্ছে একটা বাজে সিস্টেমকে, একটা সিস্টেম তাও আছে, সিস্টেমটাকে জাস্ট মানে একটা অ্যাটম বোমাতে উড়াই দাও, লেটস হ্যাভ নো সিস্টেম এট অল, ফ্রি ফর। আর তারপরে সবচেয়ে বড় কথা হচ্ছে ESL যখন ধরো এই মানুষগুলোর হাতে যখন এই ESL যাইতো এবং এদের কাছে এই টিভি রাইটস বা এগুলা থাকতো, জাস্ট ইমাজিন ওরা আমাদের মতো ফ্যানদের কাছ থেকে কি পরিমাণ টাকা ইয়ে করতো, যে খেলা দেখতে চাও, তখন তোমার তুমি খেলা দেখতে হলে তোমার কি পরিমাণ টাকা তখন ইয়ে করতে হবে। They would have had everything in their hand. এবং বলে না যে তখন ফুটবলটা মানে কিছু মুষ্টিমেয় কিছু মানুষের হাতে তখন বলে না যে একদম ইয়ে হয়ে যেত, যেটা কিনা মানে ওভারঅল, কারণ ফ্যান তো শুধু এখন হয়তো বলতে পারো যে বেশিরভাগ ফ্যান তো এই বড় 15টা দলেরই, ঠিক আছে, বাট তার মানে কিন্তু এই না যে আমরাই সবাই, ঠিক আছে। ওয়ার্ল্ডে এই শুধু ইংলিশ লিগে, ঠিক আছে, ইমাজিন কত এমন টিম আছে যেগুলো আমরা দেখছি প্রিমিয়ার লিগ খেলছে বছরের পর বছর, এখন প্রিমিয়ার লিগে খেলে না। সেই ব্ল্যাকবার্ন, পোর্টসমাউথ, সোয়ানজি খেলতো একসময়, সোয়ানজি থেকে শুরু করে এমন কত টিম আছে যারা প্রিমিয়ার লিগে খেলে না। তার মানে এই না যে তাদের ফ্যানরা এক্সিস্ট করে না, তাদেরও কিন্তু লক্ষ লক্ষ ফ্যান আছে। সো হ্যাঁ, সো ওদের অবস্থা তখন কি হইতো? সো ওভারঅল ফুটবল যখন চিন্তা করতে হয়, যখন এমন কোন প্রপোজাল আসবে যেখানে সবাই ইনক্লুসিভ, তখনই সেই প্রপোজালটা আসলে ফ্রুটফুল হবে, আদারওয়াইজ কোনোদিনই হবে না। এই জিনিসটা নিয়ে আমি হয়তো একটা প্রশ্ন করতাম, বাট আমরা অলরেডি আওয়ার মার্ক পার হয়ে গেছি। আমরা সবার কাছে আমি ছোট ছোট করে এখন কোশ্চেন নেওয়া শুরু করি।
অডিয়েন্সের কোশ্চেন নেওয়া শুরু করি, আমরা আওয়ার মার্ক পার হয়ে গেছি। বাট এই বিষয়ে আমি একটা বলতেছিলাম যে এই এই ইএসএল এর প্ল্যানটা শুনতেছি এটা এক রাতের প্ল্যান না, ইটস বিন 20 ইয়ার্স। 2002 তে আর্সেন ওয়েঙ্গার এটা নিয়ে হি কমেন্টেড অন দিস। সো বলতেছে এটা আরো মেবি আরো ওল্ড প্ল্যান। সো যদি এতদিনের একটা প্ল্যান, যদিও এটা 24 ঘন্টা ভেস্তে চলে গেছে, বাট আপনারা কি এটা মনে করেন না যে ইন ফিউচার আবার ইএসএল না হোক বাট ইএসএল এর ফরম্যাটের কিছু হোক, মানে the the virus is in the brain, আমি ভাইরাস বলবো না, I mean it's already in the brain, so আবার কোনো ভাবে এটা জেনারেট হবে, এটা কোনো প্যালেসের ভাবে এটা স্বপ্ন জেনারেট হবে অন্য কোনো প্যাটার্নে। এটা প্যালেসের স্বপ্ন সেই বহুদিন আগের, ঠিক আছে? এক্স্যাক্টলি, এটা সো প্যালেস এটা করতে যাচ্ছে somehow সে অনেক তারা অনেক বছর যাবত। এটা মেরাজ ভাই, এবং আমি একটু বলি, এটা খালি পেরেজের স্বপ্ন বলে না, ব্যাপারটা হচ্ছে কি এই প্ল্যান ইভলভ করে, এই জিনিস কিন্তু 30 বছর ধরে হয়ে আসছে। আমি আজকে থেকে যেমন বলি, আমি আমি 98-97 যখন খেলা দেখতাম তখনই শুনেছি দেয়ার ওয়াজ আ লট অফ টক যে স্কটিশ প্রিমিয়ার লিগ থেকে, এটা ছোট পরিসরে বাট বল, যেমন রেঞ্জার্স আর সেল্টিক বের হয়ে আসবে, রেঞ্জার্স আর সেল্টিক বের হয়ে আসে, তারা প্রিমিয়ার লিগে আসতে চায় কারণ স্কটিশ প্রিমিয়ার লিগে কম্পিটিশন নাই, তারা আরো কম্পিটিটিভ হওয়ার জন্য টু প্লে এগেইনস্ট বেটার টিমস একটা রেঞ্জার্স আর সেল্টিককে কোনোভাবে ইংলিশ প্রিমিয়ার লিগে ঢোকানো যায় কিনা, এটা নিয়ে অনেক জল্পনা কল্পনা হয়েছে, ইট ডিডন্ট ওয়ার্ক আউট। তারপর দেয়ার ওয়াজ আনাদার টাইম 2001-2002 এর দিকে যে শুনছিলাম যে এই হল্যান্ড, তারপর বেলজিয়াম, এইসব মানে একটু ছোটখাটো দলের দেশের লিগ মানে টিমগুলা, যেমন আয়াক্স, তারপর আন্ডারলেক্ট, এইসব টাইপের টিমগুলা এরা সবাই মিলে একটা সুপার লিগের মতো ফর্ম করবে, কারণ ওরা আসলে বিকজ ওদের লিগ ওয়াজ বিকামিং কম্পিটিশন স্ট্যান্ডার্ড ভালো, এই জন্য তারা লাইক আরো ভালো টিমের সাথে খেলে ট্রাই করবে। এরকম একটা সুপার লিগের কথা মোরালটা সবসময় হয়ে আসছে, ইটস জাস্ট আস্তে আস্তে এখন এসে যেটা হয়েছে, এখন বিকজ এই আমেরিকান ওনারদের যে আধিপত্য এটা, এবং আমি আবার বারে বারে আমেরিকান ওনারদের উপর দোষটা বেশি করবো, আমি জানি পেরেজ ইজ আ ভেরি ইজি টার্গেট, পেরেজের মাথা খারাপ, পেরেজকে আসলে বুঝাইলে সে অনেক কিছু হতে পারে, কিন্তু এই যে এই ফ্র্যাঞ্চাইজ ভিত্তিক সিস্টেমের জিনিসটা, এটা কিন্তু আমি 150% শিওর এই 3 আমেরিকান ওনার, গ্লেজার, ক্রোঙ্কে আর হেনরি, এবং এদের মধ্যে হেনরি সঙ্গে কথা কম বলে, এবং লিভারপুল সাকসেসফুল বলে মনে হয় হেনরি ভালো ওনার। হেনরি ভালো ওনার না ভাই, আমি রেড সক্সের আমি দেখছি তো, হেনরি ইজ দ্য শুডেস্ট অফ দ্য থ্রি, সবচেয়ে বেশি পুশ এটা হেনরি করছে। যেই লোক তার লিভারপুল ক্লাবকে নিয়ে লিভারপুল শহরের নাম ট্রেডমার্ক করার ট্রাই করছিল, যে একমাত্র লিভারপুল ক্লাব ইউজ করতে পারবে তার শহরের নাম, এটার জন্য কিন্তু একবার তার উপর লিভারপুল ফ্যানরা তার উপর তার গাইলায় শেষ করছে, আবার মাপ চেয়েছিল। যেই লোক একটা শহরের নাম ট্রেডমার্ক করার ট্রাই করতে পারে চুপে চুপে টাকা কামাই করার জন্য, এই লোক কি পরিমাণ শ্রুড আর শয়তান, মানে একটু চিন্তা করে রাখো। ক্রোমকে আর ইসে কিন্তু এই তুলনায়, গ্লেজার এই তুলনায়, বাট ব্যাপারটা যে এটাই, এই আসে এই বাজে জায়গাটায় গেছে, ইটস বিকজ এই আমেরিকানদের ইনফ্লুয়েন্সের জন্য। বাট এই সুপার, এবং ভবিষ্যতে হয়তো আরেকটা ফরম্যাটে আবার আসবে, সুপার Right. লিগের কথা আশেপাশে আসে, কিন্তু আমার কথা হোপ হচ্ছে এরকম বাজে একটা ফরম্যাট যাতে না আসে আরেকবার সামনে। স্পিকিং অফ, আপনি শয়তানের কথা বলতেছিলেন, সো স্পিকিং অফ দ্য ডেভিল, ইএসএল হোক বা না হোক, ইএসএল হইছে হয় নাই, এটার পক্ষে বিপক্ষে আমরা অনেকে স্ট্যান্ড করি, বাট আই এম শিওর যে একটা বিষয়ে আমরা সবাই একদিকে স্ট্যান্ড করি, সেটা হচ্ছে the movement that's gonna start or that has already started is growing out movement. আমি তানভীর ভাইয়ের কাছে আসি যে বিফোর ক্রোয়িংকে এবং আফটার ক্রোয়িংকে, ঠিক আছে, আর্সেনাল, ইউ হ্যাভ বিন আর্সেনাল ফ্যান ফর সো লং, তো আপনি আর্সেনালকে দেখে আসতেছেন, ক্রোয়িংকের আগেও দেখছেন, ক্রোয়িংকের পরেও দেখতেছেন, এন্ড আমরা এই যে টাকা নিয়ে কথা বলতেছি যে ওভার দ্য ইয়ার্স মেইন বিষয়টা হচ্ছে যে আমাদের টাকা পাইলে আমরা হয়তো বা রিবিল্ড করতে পারতাম বা সামহাও। তো মানে ক্রোয়িংকে আউট মুভমেন্ট আমি শিওর যে আপনি সাপোর্ট করেন। আমরা এই কথার পরে আসবো যে আম, এটা আদৌ পসিবল কিনা, এই একজন চেয়ারম্যান স্টেপ ডাউন করা আর একটা ওনার স্টেপ ডাউন করা ইজ নট সেম থিং, মানে পুরো এটা তো সম্ভব, হয়তো বা সম্ভব না, বাট স্টিল দের ইজ এ মুভমেন্ট গোয়িং অন এবং আমরা সামনের দিকে আগাবো। আপনার কাছে আমার ছোট করে প্রশ্ন যে ক্রোয়েঙ্কের আগে এবং ক্রোয়েঙ্কের পরে, এই যে আমরা টাকা নিয়ে কথা বলতেছি, ডু ইউ রিয়েলি থিঙ্ক যে আমরা এত টাকা পাইলে ক্রোয়েঙ্কে, যেমন এই এত বছরে যেভাবে আর্সেনালকে সে চালায় আসতেছে, সে আদৌ কোনো টাকা পয়সা খরচ করতো? এইটা হলো আমার 1 নম্বর কোশ্চেন। আর 2 নম্বর কোশ্চেন হচ্ছে এই ক্রোয়েঙ্ক আউট মুভমেন্টটাকে আপনি কিভাবে দেখতেছেন এবং কতটুকু জোরালো এই এখন হবে বলে আপনি মনে করেন? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যদি ইএসএল এর মানেই যদি আর্সেনাল পেতো তাহলে আর্সেনাল খরচ করতে কিনা, রাইট? রাইট, এটা সবাই বলতেছে যে ক্রোয়েঙ্করা যেমন ওরা কি আদৌ খরচ করতো কিনা। যেমন একটা উদাহরণ দিচ্ছে, একটা জ্যাক গ্রিলিশ কেনার পর হয়তো আর কাউকে কিনতো না, তো আপনি কি এটা বিলিভ করেন?
আচ্ছা আচ্ছা, আমি যেটা বুঝি সেটা বলতে চাই, ঠিক আছে। এএসএল যেটা, সেখানে ইউরোপের 12টা টপ ক্লাব তারা ওরা এনলিস্ট করছে তা খেলতে, প্লাস 3টা ক্লাব, বায়ার্ন ছিল, বা হয়তো ডটমুন্ড, হয়তো পিএইচও হয়তো হয়তো ওরা পরে আসতো, ঠিক আছে। যেখানে এত বড় ক্লাবগুলো আছে, টাকাও এখানে অনেক, টাকাও মানে প্রত্যেকটা ক্লাবে টাকা পাচ্ছে। আমার মনে হয় আর্সেনাল ওখান থেকে অ্যাটলিস্ট 50% টাকা হলেও খরচ করতো মিনিমাম। কারণ মানে এটা এটা তো মানে আপনি তো পুরো পুকুর চুরি করতে পারেন না, ঠিক আছে। আপনি হয়তো কিছু অংশ সরতে পারে, কিন্তু পুরো পুকুর চুরি করতে পারবেন না, ঠিক আছে। এত টাকা দিচ্ছে, সবাই দেখতেছে, এটা পুরো সব ওপেন ব্যাপারটা। আপনি এখানে চাইলে যে এত টাকা মানে যা সামান্য কিছু টাকা খরচ করে বাকি টাকা পকেট করে ফেলবেন, এটা আমি একদম মানে ওভাবে আমি বিশ্বাস করতে চাই না, কারণ এটা হওয়ার চান্স খুবই কম। আর এটা খুবই একটা কম্পিটিটিভ, এটা খুব একটা কম্পিটিটিভ হতো, কারণ এটা সব টপ ক্লাবগুলোই আছে। ভাই আপনার রিয়াল আপনি মাদ্রিদ, আসলে বার্সেলোনা। আমেরিকান ওনারদের চিনেন না, বুঝছেন? 20 বছর ধরে এখানে আচ্ছা থেকে খেলা হয়তো, হচ্ছে তো, এরা যে কি ঠিক আছে, পরিমাণ আপনার টাকা বাংলা, ছড়াইতে পারে আপনার আইডিয়া নাই। ঠিক আছে। এখন আমেরিকায় থাকে, আপনি বাস্কেটবল দেখে বেশি অভ্যস্ত, অথবা অন্যান্য খেলা দেখে অভ্যস্ত। কিন্তু আপনার ইএসএল ব্যাপারটা কিন্তু পুরো ইউরোপিয়ান, ঠিক আছে। হয়তো এখানে আমেরিকানরা তারা জড়িত, কিন্তু ওখানে ইউরোপিয়ান ফুটবল একদম খুবই ওতপ্রোতভাবে জড়িত, ঠিক আছে। আপনি চাইলে মন মতো করতে পারবেন না এখানে। আপনার ম্যানইউ ক্লাব, হিস্টোরিক্যাল ক্লাব, আর্সেনাল হিস্টোরিক্যাল ক্লাব, লিভারপুল, যে আপনার বলে রিয়াল মাদ্রিদ, বার্সা, ঠিক আছে। এরা ওদের ওদের ইচ্ছা বাইরে তো আপনারা মানে জাজ তাই করা একদম পসিবল না। আমি এটা বিলিভ করি যে অ্যাটলিস্ট আসলাম ওরকম কিছু টাকা পয়সা খরচ করে কম্পিটিটিভ হওয়ার ট্রাই করতো, ঠিক আছে। আর সেকেন্ড যেটা আসতেছে, আমি কোয়েঙ্ক আউট মুভমেন্ট, আমরা সবাই দেখে আসতেছি কোয়েঙ্ক আউট মুভমেন্ট। দেখা যাক ফ্রাইডেতে কি হয়। আমার মনে হয় না কোয়েঙ্কে যাবে। তারা এমন ওকে। কিছু করবে, ওরা করে ঠান্ডা করে দেবে সবাই। হয়তো কালকে তো জশ কোয়েঙ্কে আসবে, আজ সে অনেক বক্তৃতা দেবে, ঠিক আছে। আপনার স্টান কোয়েঙ্কেও আসতে পারে, যে পরিমাণ প্রোটেস্ট চলতেছে, স্টান কোয়েঙ্কেও আসতে পারে, কিছুটা বলতে পারে, ঠিক আছে। আর আমরা ফ্যানরা খুবই ইমোশনাল, আর ব্রিটিশরা তো আরো বেশি ইমোশনাল। ওদেরকে আপনি মানে সুন্দর মতো বুঝালে তারা সব বুঝে যাবে। এমন কিছু হইতে পারে, আর এমনটাই হবে, কারণ স্টান কোয়েঙ্কে যাবেই না, সে যাওয়ার পাত্র না, সে যাবেই না স্টান কোয়েঙ্কে। হয়তো আপনি যে বলে যে আপনি মেয়েদের বলে যে বিনয়কে হয়তো বের করে দিবে, এমন কিছু একটা ঘটনা করতে পারে, কিন্তু স্টানকে যাওয়ার পাত্র না, ঠিক আছে। তারপরেও এখন একটা চান্স, সুযোগ কে আউট করার, তো এটা একদম 100% ইউটিলাইজ করা উচিত। একজন আপনার কমেন্টের সাথে মিলে অনেক আগে একজন একটা কমেন্ট করছিলাম, এটা পড়ে নি। এটা হচ্ছে সাদমান শাহরিয়ার বলছিল যে আর্সেনালের জন্য দরকার ছিল মনে হইলেও, মানে এই টাকাটা আর্সেনালের জন্য দরকার ছিল মনে হইলেও, when he realized যে Stan Kroenke is the owner, he knew যে 100 মিলিয়নের বেশি স্পেন্ড করবেন। আমি জাস্ট এমনি কমেন্টটা পড়লাম। আমি আলমাস আহমেদের কাছে আসি। তো এই যে এই ক্রোয়েনকে আউট মুভমেন্টের কথা উঠছে, ক্রোয়েনকে আউট মুভমেন্ট আরেকটা বিষয় নিয়ে আমরা সবাই খুব কালকে থেকে আমরা একটু ভোকাল ছিলাম, একটু আপসেট ছিলাম। সেটা হচ্ছে যে প্রত্যেক দলেরই এই সময়ে প্রত্যেক দলের ক্যাপ্টেন বলেন বা ইন্ডিভিজুয়াল প্লেয়ার বলেন, কেউ না কেউ কোনো না কোনো স্টেটমেন্ট রাখতেছিল, এক্সেপ্ট ফর আর্সেনাল, যে যারা কোনো স্ট্যান্ডই হয় না। আমরা জানি যে ওনারের এগেনস্টে হয়তোবা আমরা বলার মতো অবস্থায় নাই। আহ, না আমরা ফর্মের দিক থেকে আছি, না আমরা টিম হিসেবে আছি, না আমরা মানে আমাদের বলতে গেলে বেসিক্যালি আমাদের কোনো তলা নাই এখন। তো এই জিনিসটাকে আপনি কিভাবে দেখতেছেন যে প্লেয়াররা কেউ কোনোভাবে ইয়া করলো না? আর এই আফটার ম্যাচ, এই ইএসএল যে হইলো না, এটার আফটার ম্যাচে যদি মানে আর্টেটার অবস্থায় আসি, যে অবশ্যই অবভিয়াসলি সে ওনার এগেনস্টে যাইতো না, বাট এইটা কি শো করে না যে ইজ হি হিয়ার ফর এ লং হল, মানে আর্টেটা? নাকি আপনার এটা মনে হয় যে এই যে ক্রোয়েঙ্ক আউট মুভমেন্টটা হবে, এটার কারণে ক্রোয়েঙ্কেরা এরকম একটা পজিশনে আসতে পারে, কারণ ক্রোয়েঙ্কেরা নাও যেতে পারে অবভিয়াসলি, এমন একটা মুভমেন্টে আসবে যেখানে আর্টেটা যদি একটু এপাশ ওপাশ করে, তার আর্টেটাকে স্যাক করে একটা মার্ক রাখতে চায় যে ওকে, উই আর উইথ ইউ গাইস। তো আপনার কি মনে হয় যে আসলে আসলে কোন দিকে ব্যাপারটা গড়াইতে পারে আর কি? আচ্ছা, টু বি অনেস্ট, আপনার হয়তো সবাই জেনে থাকবেন আমি আর্টেটার মোটেও ফ্যান না। মানে আমি তার ট্যাকটিক্স বলেন বা তার যে কালচারটা ইনস্টিল করতে চাই, আমি তার মোটেও ফ্যান না। বাট আই ডোন্ট থিঙ্ক আর্টেটা যাবে অ্যাকচুয়ালি। মানে আমাদের ম্যানেজমেন্ট বলেন, আমাদের মালিক পক্ষ বলেন বা যেটাই বলেন, মানে তাদের কালচারের সাথে কিন্তু আর্টেটা একটা জাস্ট পারফেক্ট
ম্যাচ বলা যায়, যে তারা যেমনটা চাই তেমনই একটা কোচ, যে টেকনিক্যালি মোটামুটি চলে, ইয়ং, কথা শুনে, এবং একটা তারা যে কালচারটা ইনস্টিল করতেছে টিমের মধ্যে সেরকম একটা কালচার মানে ইনস্টিল করার ট্রাই করতেছে। এনিওয়ে, এখন এটা কখনোই আমার মনে হয় না আর্তেতার উপর দিয়ে যাবে, এবং এটাও পসিবল না যে স্ট্যান ক্রোয়েনকে চলে যাবে, কারণ সে তো একটা ম্যানেজারিয়াল পজিশন বা সে কোনো একটা পজিশনে নাই, সে আসলে একটা মালিক। রাইট, সে একটা মালিক। সে চলে যেতে গেলে তো কাউকে দিয়ে যাওয়া লাগবে, এখন কে নিবে, এখন কে কিনবে? ওই আমাদের ওই কথাটাও কিন্তু আসতেছিল যে আর্সেনালকে কেনার জন্য কিন্তু বায়ারের অভাব হবে বলে মনে হয় না। তো প্রোটেস্ট করে আমরা মানে ওয়ার্ল্ড ওয়াইড ফুটবল ফ্যানরা আমরা ক্রোয়েনকে নামে ফেলবো, মানে এতটা এতটা স্ট্রং কিন্তু আমাদেরকে লাস্ট কাপল অফ ডেজে মনে হয়নি, মানে আর্সেনাল ফ্যান্সদেরকে এরকম মনে হয় নাই, যেটা চেলসিও দেখাইছে, যেটা সামহাও লিভারপুল ফ্যানরা দেখাইছে। বাট আর্সেনাল কিন্তু ওরকম কিছু দেখাইতে পারে নাই যে মানে আমরা ওরকম একটা মুভমেন্ট রাখতে পারি যে আমরা একদম ওনারই নামাই দিব। বাট এরকম তো না যে বায়ার থাকলেই যে সে বিক্রি করতে মানে পারবে বা এরকম, মানে অ্যাকচুয়ালি তো জিনিসটা দুই পক্ষের নেগোসিয়েশন, মানে আমার বায়ারেরও ইচ্ছা থাকা লাগে এবং যে সেল করতে যাচ্ছে তারও ইচ্ছা থাকা লাগে, এবং কোয়েঙ্কের এখানে মনে হয় না যে কখনোই এটাকে সেল করার ইচ্ছা আছে। সে মোটামুটি কেএসসির একটা মানে, আমি কোথায় যেন এরকম পড়ছিলাম যে ফ্যামিলি জুয়েল বা ক্রাউন জুয়েল টাইপ হিসেবে ইউজ করতেছে, যে সে আর্সেনাল ভালো করতেছে নাকি চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন হইতেছে ইপিএল এ, নাকি অ্যাকচুয়ালি 10th হইতেছে, এটাতে খুব বেশি যে কেয়ার করে এমন না, বাট তার একটা মেজর পয়েন্ট হলো সে আর্সেনালের মালিক, এটাই। সে একটা মেজর, আমাদের ব্র্যান্ড ভ্যালু কিন্তু ওয়ার্ল্ডে অনেক বেশি, আমরা যতই খারাপ খেলি বা আমাদের পজিশন যতই কম হোক বা আমরা ফাইন্যান্সিয়ালি ফল করলেও আমাদের ব্র্যান্ড ভ্যালু অনেক বেশি। মানে র্যান্ডম একটা সাপোজ ওয়েস্ট হ্যাম আজকে অনেক ভালো খেললো, চ্যাম্পিয়ন্স লিগে খেললো সাপোজ, এবং হয়তো দেখা গেল যে প্রিমিয়ার লিগেও সেকেন্ড হয়ে গেল, তারপরে ওয়েস্ট হ্যামের মালিক হয় এবং আর্সেনালের মালিক হয় এক না, সে কখনোই চাবে না যে আর্সেনালকে হুট করে ছেড়ে দিতে। এখন প্রেশার আসলেও আসলে কতটুকু প্রেশারাইজ হলে সে ছাড়বে সেটা একটা অনেক ডিসকাশনের ব্যাপার। আসলে মনে হয় না যে মানে খুব সিরিয়াস কিছু না হলে সে আমাদেরকে ছেড়ে দিবে। আর আরেকটা পয়েন্ট ছিল একটু আগে যে ক্রোয়েনকে আসলে স্পেন্ড করতো কিনা, এখন স্পেন্ডিং এর ব্যাপারটা আসলে আপেক্ষিক, যে কতটুকু আসলে স্পেন্ড করতো। এখানে দুইটা ব্যাপার আছে, একটা হলো কারেন্টলি যে অনগোয়িং ফাইন্যান্সিয়াল ক্রাইসিসটা, যেটা সব ক্লাবের উপর দিয়ে যাচ্ছে, ঠিক আছে, সেটা আর্সেনালের উপর দিয়েও যাচ্ছে, সেটা রিয়াল মাদ্রিদের উপর দিয়েও যাচ্ছে, সেটা ম্যানিউর উপর দিয়েও যাচ্ছে। বাট আমাদের ক্রাইসিস কিন্তু জাস্ট এইটা না, আমাদের কিন্তু নর্মালি পারফরমেন্স বেসড ক্রাইসিসটাও চলতেছে, যে আমরা পারফরমেন্স খারাপ করতেছি, আমাদের এই দিক দিয়েও টাকা লস হচ্ছে, আমাদের এই দিক দিয়ে টাকা লস হচ্ছে, ফ্যানদের ওপিনিয়নের দিক দিয়েও ফ্যানরাও সন্তুষ্ট না, এবং কোনো দিক দিয়ে কোনো কিছু হচ্ছে না। মানে আমরা কিন্তু অ্যাকচুয়ালি শুধুমাত্র ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি এটা না, আমরা সব দিক দিয়ে ইমার্জেন্সি ছিল। এখন আমরা এখানে আমি কিছুটা হলেও সাপোর্ট দিয়েছিলাম এই কারণে যে 50 মিলিয়ন হোক, 100 মিলিয়ন হোক বা যাই হোক, ইমার্জেন্সিতে যাই আসুক সেটাই কিন্তু কাজে লাগে। আমরা যদি এখন ইমার্জেন্সি না থাকতাম, আমরা বায়ার্ন লেভেলে আসি বা আমরা ইভেন সাপোজ ম্যানিউ লেভেলেই আসি, সব দিক দিয়ে পারফরমেন্স দিক দিয়ে বা আমাদের ফাইন্যান্সিয়াল যেই ট্রান্সফার বা ট্রান্সফার ইন বা ট্রান্সফার আউটের দিক দিয়ে, তাহলে হয়তো ইটস ওকে যে আমাদের টাকা লাগবে না, চলবে কি সামহাও। বাট আমাদের দেখা যাচ্ছে আমরা সব দিক দিয়ে ডাউন হয়ে যাচ্ছি, সেখানে কিছু একটা ইনজেক্ট হলে আই থিঙ্ক ইট উড হেল্প। এমনকি ধরেন আমরা ট্রান্সফার করলাম না, বাট আমরা অনেকে হয়তো জেনে থাকবেন যে আমরা কিন্তু কেসের কাছে একটা বিপুল অঙ্কের টাকা কিন্তু আমরা মানে দেনা আছে, যেটা হয়তো আগে অন্য ব্যাংকের কাছে ছিলাম, সেটা কেএসসি সেটা রিস্ট্রাকচার করে এখন কেএসসির নামে লিখে রাখছে। বাট এখন ইভেন ওইখান থেকে যদি আমরা কোথাও থেকে 300 মিলিয়ন পাইতাম, সে যদি দেখা গেলো 300 মিলিয়নে 200 মিলিয়ন নিয়ে আমাদের ডেপটা যদি রিমুভ করে দিত, অ্যাটলিস্ট আমাদের পার ইয়ার যেই এই জিনিসটা এফেক্ট করতেছে সেটা আর অ্যাটলিস্ট হইতো না, মানে কিছুটা হইলেও হেল্প করতো। সে যদি নিয়েও যাইতো তাও হেল্প করতো। মানে সাপোজ সে এমনি নিতেছে আর সে এখান থেকে একবার নিয়ে নিচ্ছে, মানে নিলে তো দেখা যাচ্ছে যে অন্য অন্য জায়গায় আস্তে আস্তে তার ইফেক্টটা পড়তো। আমি এর জন্যই মোটামুটি একটু সাপোর্ট করেছিলাম। আর এনিওয়ে এখন প্রোটেস্ট হোক, আমি চাই প্রোটেস্টটার একটা ভালো কোনো দিক বের হোক, তার একটা মানে সদিচ্ছা দেখাক, আমি অ্যাটলিস্ট এইটুকু চাই যে তারা ডোন্ট কেয়ার এই মনোভাব থেকে বের হয়ে আসুক। জাস্ট মানে দেখানোর জন্য দেখাচ্ছে এটা না, তারা অ্যাকচুয়ালি যে ক্লাবের জন্য কেয়ার করে এটাকে এই লেভেলে তারা আসুক, আমি এটাই আশা করি। ওকে, থ্যাংক ইউ। আম, মোটামুটি শেষ দিকে আমরা চলে আসছি, আমি জাস্ট কয়েকটা কোশ্চেন নিই মিরাজ ভাইয়ের কাছে। আহ, আহ, একটা কোশ্চেন আমরা আহ, যদি ক্রোয়েনকে আউট মুভমেন্ট সামহাউ সফল হয়ও,
সংক্ষেপে আপনি যদি বলেন যে একটা ফাতে মুবিন একটা কোশ্চেন করছে, ইভেন দো উই গেট রিড অফ ক্রোয়েনকে ওনার্স উইথ লিটল ফুটবল নলেজ, সে যেটা মনে করে যে উইল আলটিমেটলি মানে উইথ ওকে আর্সেনাল টু মিল্ক মানি দেন ইনভেস্টিং অন দেম। আচ্ছা, ডু ইউ থিঙ্ক ওনার্স আউটসাইড আমেরিকা উইল বি এনি ডিফারেন্ট দেন ক্রোয়েনকে? এটা হচ্ছে। আর একই সাথে আপনি ওই ব্যাপারটা নিয়ে বলতেছিলেন আপনার রিয়াকশন ভিডিওতে, আমি শুনতেছিলাম যে হাউ ডু ইউ সি দ্য সাইলেন্ট অ্যাটিটিউড অফ আওয়ার প্লেয়ার্স টুয়ার্ড দ্য ইএসএল ফিয়াসকো, যেটা আমি আলমাস আহমেদকেও প্রশ্ন করছিলাম আর কি। ওনারের কথা যদি বলি, এখন ওনারের কথা তো আসলে ডিপেন্ড করে কি টাইপের ওনার, কি কে কিনতে আসতেছে। ডেফিনেটলি যেটা হয় যে ওই যদি আমেরিকান না হয় মোস্ট অফ দ্য টাইম, এই এখনকার ফাইন্যান্সিয়াল সিচুয়েশনে আইদার সেটা মিডল ইস্টার্ন হবে, ঠিক আছে, অথবা ডাঙ্গটের কথা যেটা সবাই বলতেছে, যেটা সে অনেকদিন আগের থেকে এই আর্সেনালকে কেনার কথা ইচ্ছা পোষণ করছে, এবং একটা ইন্টারভিউতে সে বলছে যে আমি আর্সেনালকে কিনতে চাই। ক্রোয়েনকে বেসিক্যালি এখন নেক্সট সলিউশন হবে কিনা সেটা আসলে বলা টাফ। এটা আসলে ওনার না আসা পর্যন্ত সলিউশন হবে কিনা সেটা বাট ডেফিনেটলি এটা পরিষ্কার যে আর্সেনালকে যদি কেউ এই মুহূর্তে কিনতে আসে, তাকে ওই রকম অ্যাম্বিশিয়াস না হলে সে আর্সেনালকে কিনতে আসবে না, বিকজ সে জানে যে আর্সেনালকে কিনতে হলে তারা অবশ্যই ক্রোয়েনকে বর্তমান আর্সেনালের যে ভ্যালু আছে তার চেয়ে বেশি অফার করে ক্রোয়েনকে থেকে কিনতে হবে। ধরো আর্সেনালের ভ্যালু যদি হয় এখন 1.2 বিলিয়ন, তাকে অবশ্যই কয়েকশো মিলিয়ন বেশি অফার করে ক্রোয়েনকে থেকে কিনতে হবে। সো ওইসব অ্যাম্বিশিয়াস লোকই আর্সেনালকে কিনবে, এবং যদি এমন কোনো অ্যাম্বিশিয়াস লোক আর্সেনালকে কিনে, এমন কোন অ্যাম্বিশিয়াস অর্গানাইজেশন আর্সেনালকে কিনে, সে যে এত টাকা ইনভেস্ট করার পরে আর্সেনালকে আবার ছেড়ে দিবে, ওইখানে সে ইনভেস্ট করবে না, সেটাও আমি বিশ্বাস করি না। আমি মনে করি তখন সে অবশ্যই চেষ্টা করবে এসে যে আর্সেনালকে আবার তার আগের জায়গায় বা ফ্যানদের একটা ফেথ পাওয়া বা ফ্যানদের ট্রাস্ট পাওয়া, সেটার জন্য সে ট্রাই করবে। সো আমি মনে করি যে হ্যাঁ, কিছু না কিছু ডেভেলপমেন্ট তো হবেই। আর মাঝে মধ্যে যেটা হয় যে ওই যে বলেন না, আপনার আর্সেন ওয়েঙ্গারের আমলে, আর্সেন ওয়েঙ্গারের সময়, শেষ সময়টাতে আমরা সবাই চাইছি চেঞ্জ হোক, ঠিক আছে, মোস্ট অফ অ্যাটলিস্ট 85% পিপল সবাই চাইছে যে এই চেঞ্জটা হোক, ঠিক আছে। আমরা জানতাম যে এই চেঞ্জটা হয়তো আমাদেরকে নেগেটিভ দিকেও নিয়ে যেতে পারে, এটা আমরা এখন দেখতেছি যে আমরা হয়তো আরো ডাউনফল করছি, আমরা নট নেসেসারিলি আমরা আপগ্রেড করছি, বাট আমরা চাচ্ছিলাম যে আমরা ওই সার্কেলটা থেকে বের হয়ে আসি, বিকজ আমরা একই সার্কেলে ঘুরতেছিলাম। সো মাঝে মধ্যে চেঞ্জ করার জন্য ওই সার্কেল থেকে বের হয়ে আসতে হয়। তো আর্সেনালকে ওই ক্রোয়েনকে সার্কেল থেকে বের হয়ে আসতে হবে, সেটা হচ্ছে কথা। আর হচ্ছে নেসেসারিলি আমরা আপগ্রেড করছি, বাট আমরা চাচ্ছিলাম যে আমরা ওই সার্কেল, বিকজ আমরা একই সার্কেলে ঘুরতেছিলাম। সো মাঝে মধ্যে চেঞ্জ করার জন্য কারো একটা বোধহয় একো হচ্ছে, আমি কারো একটা শুনতে পাচ্ছি আবার। রাইট, ওকে। আমিও ভয় পেয়ে গেছিলাম যে আচ্ছা কি মানে আমি আমার ভয়েস শুনতে পাচ্ছি ঘুরে, কারো তো ঠোঁট নড়তেছে না, হু ইজ কোশ্চেনিং। ওকে, হ্যাঁ। সো এটা হচ্ছে একটা। আর ক্রোয়েন যেটা নিয়ে কিনা যেটা বলতেছিলাম যে আমি আমার ভিডিওতে বলছিলাম যে কি প্লেয়ার রিয়াকশন, ডেফিনেটলি ইটস ফ্রাস্ট্রেটিং। আমি যেমন আমাদের প্রিয়ম একটা কমেন্ট, আমি আমার করার পরে প্রিয়ম কমেন্ট করতেছিল যে আর্টেটা অ্যালাউ করে না এরকম করা, কি বলে, প্লেয়ারদের প্লেয়ারদেরকে অ্যালাউ করে না যে ওরা সোশ্যাল মিডিয়াতে এক্সপ্রেস করবে। আমি হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, করবে না, বাট এই টাইপের একটা সিচুয়েশনে একটা প্লেয়ার এক্সপ্রেস করবে না, সেটাও আমি আসলে মেনে নিতে পারি না। তাহলে আসলে এমন যেটা কিনা তাদের ইন্ডিভিজুয়াল ক্যারিয়ারে এফেক্ট ফেলবে, ওভারঅল তাদের, যেমন একটা প্লেয়ার যদি, যেমন কথা হচ্ছিল যে একটা প্লেয়ার ইএসএল এ খেললে ফিফাতে বা কান্ট্রি লেভেলে খেলতে পারবে না, বা তাদের ইটস লাইক আমাদের যে আইসিএল এর সময় যেরকম হয়েছিল এরকম কিছু হয়ে যাবে। সো ডেফিনেটলি ইট উড হ্যাভ লাইক এফেক্টেড দেয়ার পার্সোনাল ক্যারিয়ার। সো তারা কেন করবে না এই টাইপের সিচুয়েশনে গেলে? এবং যেখানে অন্যান্য প্লেয়ার, আজকে যখন হ্যান্ডারসন স্টেটমেন্ট দেয়, এন্ড হ্যান্ডারসন কিন্তু তার জব বাজি ধরেই স্টেটমেন্ট দেয়, এমন তো না যে ক্লাব গিয়ে বলছে হ্যান্ডারসন তুমি গিয়ে একটা স্টেটমেন্ট দিয়ে আসো, তা তো না, সেও ডেফিনেটলি ওনারের এগেইনস্টে গিয়ে স্টেটমেন্টটা দিছে। ও কিন্তু ওইটুক রিস্ক যদি আমাদের প্লেয়াররা, ক্যাপ্টেন থেকে শুরু করে যারা আছে, তারা না নিতে পারে, তারা আসলে সেই সব প্লেয়ারদের
উপরে আমরা কেমন এক্সপেক্ট করবো যাতে তাদের মধ্যে লিডারশিপ কোয়ালিটি আছে। সো লিডারশিপ কোয়ালিটি নাই সেটা আমরা সবাই জানি, আমরা সেটা ফিল্ডে প্রতি সপ্তাহেই দেখতে পাই মোটামুটি খেলার মধ্যে, ঠিক আছে, যে যখন আর্সেনাল মোটামুটি ঘুমায় থাকে তখন যে তাদেরকে জায়গায় তোলার জন্য একটা প্লেয়ারও থাকে না। সো এটা নতুন কিছু না, এটার জন্য আমরা তো স্বাভাবিক অনেকদিন যাবতই বলে আসছি এবং সেটার কোনো চেঞ্জ এই মুহূর্তে তো অ্যাটলিস্ট দেখতে পাচ্ছি না। সো আমি ফ্রাস্ট্রেটেড ছিলাম টু গিভ দ্যাট অ্যান্সার, যে বলে না যে প্রশ্নটা যেটা ছিল যে আমরা আসলে কিভাবে দেখি, আমি পার্সোনালি খুবই ফ্রাস্ট্রেটেড ছিলাম, এখনো ফ্রাস্ট্রেটেড যে এটা আসলে আসছে। আমি 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 ডেফিনেটলি আই উড হ্যাভ লাভড যে এমন একটা স্টেটমেন্ট ওবামিয়াং থেকে আসতো, এমন একটা স্টেটমেন্ট কি বলে গ্রানিট জাকা থেকে আসতো, অথবা সিনিয়র যারা আছে এমন কেউ থেকে আসতো, আমি ডেফিনেটলি আমি তখন প্রাউড ফিল করতাম যে আমার টিম ক্লাবের একটা প্লেয়ার এই ধরনের একটা স্টেটমেন্ট দিচ্ছে। শেষ দিকে চলে আসছি, আমি কোশ্চেন পড়তেছিলাম ডিরেক্টলি হিরণ হিরণ সাহার হচ্ছে আসিফ ভাইয়ের কাছে একটা ইয়ে ছিল, প্রশ্ন ছিল অনেক আগে যখন while you were talking, কোশ্চেনটা ছিল যে do you think we are at a stage where we see football gets radically changed to cater whimsical masses, or it keeps on serving the core fans? I'm sure যে আপনি হয়তোবা একটা টাচ করে আসছেন, তারপর আপনি যদি এটা বলেন প্লাস whether you are not with the ESL or with the idea of ESL or not, but Kroenke out movement, Kroenke for the betterment of Arsenal, um, how much it is needed that Kroenke's sell the club to somebody else. আপনি যদি ফিনিশিং একটা টাচ দিয়ে যান, দেন আমরা ফিনিশিং করি। Hiran's question, I already touched on it. Yes, I think football will move towards catering to the whimsical fan. We'll always have the core fans, but it is going to move to cater to a wider base of fans, you know. For example, the Asian fans, you've got most Asian fans who actually support all three clubs. I mean, it's just ridiculous. You have a Man United supporter who's supporting Liverpool as well, who's supporting Chelsea as well. It's absolutely ridiculous, you know. Same with Chelsea. You'll find Chelsea fans, এই Chelsea fan হচ্ছে শার্ট পরে আছে পাবে যে আমি সিঙ্গাপুরে দেখছি এটা, আমি সিঙ্গাপুরে দেখছি, মালয়েশিয়াতে দেখছি, they all do this. They all support two clubs together. So they're all whimsical fans. And yes, the game is going to cater to them. And it's going to change. The more the product changes, the way that it's consumed, it's absolutely going to change. On the final note, on Kroenke, সেখানে দুটো ইন্টারেস্টিং ব্যাপার আছে, যদিও আমি নিজে এইসব ব্যাপারে খুবই ডিপ্রেসড এবং আমি মোস্ট অফ দ্য টাইম লাইক দরকার নাই, কিছু জিতবো বা একটা হারলে হারবো, রিবিল্ড হোক, এক সময় আসি মজা হবে আবার, আমি তো 10 বছর 15 বছর মজা দেখেই আসছি, তো এখন একটু স্যাক্রিফাইস করতে অসুবিধা নেই। One thing I will say is that there are a lot of people with a lot of black money all around the world, okay, and one of the, or in politically they are targeted. Number one person or good example is of Roman Abramovich. He was actually targeted by Vladimir Putin when he was in Russia. So what did he do? He came to England, bought a club, and $1 billion loan to Chelsea. Okay. Now, as much as we'd like to be naive, there is no doubt he given rich list or 8 or 9 billion in the UK last time I checked. But you can be sure he is at least 2 or 3 times that amount. Okay, so as naive as we would like to be, all of these guys have tons of black money lying around somewhere because they don't want to pay the countries that they live in taxes. It's a normal level. So whether it's Stan Kroenke or John Henry or the Glazers or whoever it is, they all have a lot of black money that they need to wipe it. So I would think that this is a good time. To all Arsenal fans, I think if আমরা একটু হতে চাই, একটু ড্রিম করতে চাই, আমার মনে হয় হতে পারে you might have a billionaire come out of nowhere, maybe China, you know, come over and maybe buy Arsenal because they need to save from the government, they need to save their money, so it could happen. Kroenke should definitely go out. I think he already realizes that the fans don't want him, but আমরা যদি একটা immediate action দেখতে চাই, I think আমাদের ইংল্যান্ডে আমাদের ইংলিশ ফ্যান্স Arsenal English fans are some of the কি বলে নম্র ভদ্র মানুষ in the entire world, right? I don't know if you guys have watched that কি বলে the film
ওই যে ইয়ে নিয়ে ফার্মস নিয়ে, ইংলিশ ফাইটিং ফার্মস নিয়ে, ইয়ে ওই যে দ্য ফ্রোডো actor was there. West Ham'ের হচ্ছে ইয়ে ছিল, they were all fighting each other, they had farms. And in that movie, they actually said that Arsenal, great football club, shit farm, because we suck at that level. তো আমাদের কেউ আর কি রাস্তায় নামবে না, হ্যাঁ, আমরা ওখানে কোনো বিএনপি আওয়ামী লীগ মানুষজন নাই, এরা পুরো আনফর্চুনেট, মানে কি বলবো, এচোদা টাইপ পিপল, ওরা নামবেও না, কিন্তু ওরা যদি নামে এবং বলে, this will have a lot of impact. That fan will be like, this is too much of a botheration, I don't think I want to be here anymore, rather sell on. And last I checked, I think ওদের আমাদের আর্সেনাল যে total market value আছে, সেই ভ্যালুটা to another billionaire easily দিয়ে যেতে পারবে, আরো বেশিতেও দিয়ে যেতে পারে। এটা হচ্ছে নর্মাল মার্কেট প্রোডাক্ট না। If somebody is going to buy the club, it's gonna be probably a black money holder. Okay, remember guys that Chelsea অনেক ঝামেলার মধ্যে ছিল। When Ken Bates became the chairman, he bought the club for a token £1 because Chelsea was in such shit situation, and then Abramovich came in. So maybe we'll have that, and if we do, that would be great. I'm waiting for that day, hopefully. ফিনিশিং আমরা অলমোস্ট চলে আসছি। আমি ইয়ামিন ভাইয়ের কাছ থেকে ফিনিশিং ওয়ার্ডস নিয়ে যাই, তার আগে আমি একটা কমেন্ট করি। এটাও ইন্টারেস্টিং ছিল হিরণ শাহর থেকে, যে আর্টেটা ইজ নট দ্য পাপেট অফ ক্রোনকে, দিস ইজ অ্যাবসার্ড থিঙ্কিং, দিস ইজ নো ম্যারেজ অফ কনভিনিয়েন্স অফ বিটুইন ওনার অ্যান্ড আর্টেটা। আর্টেটা কিন্তু ভালো খোঁচায় প্লেয়ার কেনার জন্য। জাস্ট দেড় সিজনে আমাদের কি এটা আসলেই, এটা আমার কাছে কিছুটা কোয়েশ্চেনেবল মনে হয় যে আর্টেটা আসলেই মানে ক্রোয়েঙ্কের পাপেট না, এন্ড ক্রোয়েঙ্কে তাহলে তো সে কোনো একটা স্টেটমেন্ট দিত বা সে একটা স্ট্যান্ডে আসতো। আমার তো মনে হয় যে দেয়ার স্টিল, মানে আমাদের পুরা আর্সেনাল ম্যানেজমেন্টটা হচ্ছে কাইন্ড অফ পাপেট। তারপর আপনি ক্রোয়েঙ্কে মুভমেন্টটা, হাউ ফিজিবল ইজ দিস, এটা অভি এবার প্রশ্ন করতেছিল যে এই ক্রোয়েঙ্কে উই নিড, ওকে, এটা একটা ফান কমেন্ট করছে যে সে তানভীর ফেরদৌস ভাইকে এমিরেটস স্টেডিয়ামের বাইরে ক্রোয়েঙ্কে আউট মুভমেন্টের জন্য দেখতে চায় আর কি, টু বুস্ট দ্য মুভমেন্ট। আচ্ছা, যাই হোক, তো সে ফিনিশিং এ আপনি ইয়ামিন ভাই আর কি কিরকম ভাবে দেখতেছেন ব্যাপারটাকে, মুভমেন্টটাকে, যে হাউ ফিজিবল ইজ দিস এন্ড আচ্ছা, এভরিথিং? তো প্রথমে আর্টেটার কথায় আসি। এইটা কিন্তু ঠিক না, মানে এটা আসলে ঠিক বলা কাইন্ড অফ আনফেয়ার যে কোনো স্টেটমেন্ট না দিলেই সে কারো পাপেট এই ব্যাপারটায়। মানে অবভিয়াসলি তাই নয়, আই এম রিয়েলি ডিসঅ্যাপয়েন্টেড ইন দিস, কিন্তু এটা আসলে খালি পাপেটের মাপকাঠি না। আমি এই জন্য বলতেছি, জিনেদিন জিদানকে আমি 100% শিওর কেউ ফ্লোরেন্টিনো পেরেজের পাপেট বলবে না, কিন্তু জিদানও কিন্তু এটা নিয়ে কোনো স্টেটমেন্ট দেয়নি। জিদান কিন্তু খুব সুন্দর করে ডিপ্লোম্যাটিক্যালি এড়িয়ে গেছে। তার কাছে কালকে কয়েকবার জিজ্ঞেস করা হয়েছিল, সে জাস্ট বলছে আমি এটা নিয়ে কোনো কথাই বলবো না, আমার এখানে আমার কাজ ফুটবল ম্যানেজ করে, আমি করবো না। এখন দ্যাট ওয়াজ আনফরচুনেট, আই ওয়ান্টেড হিম টু সে সামথিং, বাট ডাজ দ্যাট নেসেসারিলি মেক হিম আ পাপেট? নট রিয়েলি। আর্টেটা এখানে বলতো নাকি বলতো না, ক্লপও কিন্তু কথা বলেছে, বিকজ ক্লপকে কিন্তু ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়েছে, ক্লপ নিজে থেকে আকবারায় কিন্তু কিছু বলেনি। এখন আর্টেটাকে যদি কোনো ইন্টারভিউ থাকতো, লেটস সে ইফ আর্টেটা হ্যাড এ গেম yesterday and then Arteta was asked রাইট, and then he did not say anything, maybe সে তারপর বলতো আমরা না, he's a very মানে মিডিয়া সাভি গাই। সে কিন্তু রাইট, সবসময় মানে ও মিডিয়াকে খুবই স্মার্টলি ইউজ করে। ও যখন কন্ট্রোভার্সিও ক্রিয়েট করে, সে কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েট করার জন্যই করে। খুব হি ইজ ভেরি ক্যালকুলেটিভ। যেমন চিন্তা করে, ইউ ক্যান থিঙ্ক অ্যাবাউট দ্যাট হোল আবামিয়াং থিং বিফোর দ্য নর্থ লন্ডন ডার্বি। তার দরকার ছিল না ওভাবে করে বলার, সে কিন্তু চিন্তা ভাবনা করেই বলেছে। সো সে কি বলতো না বলতো, ইটস আসলে আপ টু স্পেকুলেশন, বলা টাফ। এখন জাস্ট ইন আ ব্রডার পিকচারে যদি তাকে পাপেট বলা যায় কিনা এই প্রশ্নে আসি, ইটস হার্ড টু সে। আমার মনে হয় না হি ইজ আ পাপেট, কারণ সে কিন্তু হিরনের পয়েন্টটা ইজ রাইট। সে অনেক সময় কিন্তু বেশ ডাইরেক্টলি খোঁচা দিছে যে প্লেয়ার দরকার, সে দরকার, মাচ মোর দেন ওয়েঙ্গার ডিড ইন হিজ 20 ইয়ার্স। আমাকে যদি দুজনের কম্পারিজন, মানে ফার্স্ট অফ অল আর্টেটা হ্যাজ অনলি বিন দেয়ার ফর 1.5 years, বাট আই থিঙ্ক হি হ্যাজ বিন মোর আউটস্পোকেন অ্যাবাউট আ লট অফ থিংস অ্যাবাউট প্লেয়ার্স এন্ড অল দ্যাট দেন a lot of other players. আমি বলবো ইনফ্যাক্ট ওয়েঙ্গারের 20 বছর আমি বলতে পারি, আমি আগেও বলতাম ওয়েঙ্গারকে নিয়ে আমার এই ব্যাপারে আরো অনেক ক্ষোভ আছে। ওয়েঙ্গার ওনার ব্যাপারে আরো অনেক আউটস্পোকেন হতে পারতো, তার সেই স্ট্যান্ডিংটাও ছিল। হি নেভার ওয়াজ। আর্টেটা ফর এ ইয়াং ম্যানেজার তার কথা না বলাটাই স্বাভাবিক,
সে তারপরে আমার মনে হয় দুই এক জায়গায় খোঁচা মারছে যে আমার প্লেয়ার দরকার, আই নিড টু টক অ্যাবাউট দিস, আই নিড টু টক অ্যাবাউট মানে রিক্রুটমেন্ট। গত সামারে সে অনেকবারই বলেছিল। এখন আর্টেটার এখন যেমন অনেকে হয়তো ওজিলের এক্সাম্পল টানবে, এখন ওজিলের রাইট। ব্যাপারটা আমি বলবো যে হয়তো ওজিলের ব্যাপারে আর্টেটা কিছু বলে না কেন। আই ডোন্ট থিঙ্ক ওজিলের ব্যাপারটা যে খালি ওনারশিপের চাপে আর্টেটা করছে তা না, আর্টেটা নিজেও ওজিলকে চায় নাই। এই ব্যাপারে আমি আগে একবার বলেছিলাম যে আমার কাছে যেটা মনে হয় ওজিলের ব্যাপারটা ওয়াজ কাইন্ড অফ লাইক আর্টেটার ক্যালকুলেশন ছিল এই প্লেয়ার 6 মাস পরে এমনিতেই চলে যাচ্ছে, এ ইজ নট গোয়িং টু বি, হি ইজ নট গোয়িং টু বি পার্ট অফ মাই ফিউচার, we are not going to sign him to a contract. If my owners say that I don't need to pick him, এটা আমার প্রেশারের জন্য না, I'm not going to bother with it. আর্টেটার ব্যাপারটা আমার কাছে মনে হয় more than being spineless or a board puppet, he is very smart. He picks and chooses his battles wisely. সে ওজিলের জন্য নিজের এনার্জি বা তার গুডউইল মানে খামাখা সে নষ্ট করবে না যখন সে জানে এই প্লেয়ারটা 6 মাস পরে চলে যাচ্ছে, and he is definitely not at his peak anymore. তো এখানে তার মানে এই ফাইট সে ফাইট করবে না, অন্য জায়গায় সে ঠিকই ফাইট করবে এবং সে ফাইট করেছে। জিদানও কিন্তু রিয়াল মাদ্রিদে অনেকটা ওরকমই, ও কিন্তু একসময় চ্যাম্পিয়ন্স লিগ জিতে হি লেফট বিকজ হি ডিড নট ওয়ান্ট টু ডিল উইথ পেরেজেস বুলশিট। পেরেজ পরে তাকে হাতে পায়ে ধরে মাপ চেয়ে ফেরত আনছে। কেউ বলতে পারবে না জিদান হচ্ছে পেরেজের পাপেট। কিন্তু পেরেজও যে কালকে স্টেটমেন্ট দেয় নাই, পিকিং এন্ড চুজিং হিজ ব্যাটলস ওয়াইজলি, মেবি জিদান বুঝছে বাতাস যেদিকে আমার এখন খালি খালি কথা বলে পেরেজের সাথে হিসেব হওয়ার দরকার নেই। তো আর্টেটাকে প্রশ্ন কালকে করা হয় নাই, সো ইটস হার্ড টু সে মানে সে কি বলতো, হয়তো সে ডিপ্লোম্যাটিক্যালি এড়ায় যেত। কিন্তু আমার কাছেও মনে হয় আর্টেটাকে পাপেট বলা ঠিক না। আর্টেটা অনেক কিছুর সাথে আমরা অনেকে এগ্রি করি না। আমি আর্টেটাকে আই এম নট কনভিন্সড বাই আর্টেটা, বাট আই এম নট কনভিন্সড বাই হিম অ্যাজ বিকজ অফ হিজ ট্যাকটিক্স, বিকজ অন্যান্য জিনিস, ইট হ্যাজ নাথিং টু ডু উইথ সে কোচ, সে ম্যানেজ, সে ওনারের পাপেট বলে। আই ডোন্ট থিঙ্ক হি ইজ দ্য ওনার্স পাপেট। তার ওনারের সাথে মতে মিল না মানলে সে কালকে আসলে ওকে ছেড়ে চলে যাবে, এবং তার যে পরিমাণ মানে রেপুটেশন কোচ হিসাবে সবার মধ্যে, হি উইল গেট আ গুড জব টুমরো অ্যাগেন। তো তার এখানে এটা জন্য থাকার দরকার পড়ে নাই। এনিওয়ে, আর সেকেন্ড কোশ্চেনটা কি করেছিল তুমি? যে এই ক্রোয়েনকে আউট মুভমেন্টটা মানে আদৌ এটা কিরকম, হাউ রাইট, ক্রোনকে আউট মুভমেন্টে আমি বলবো আসলে ইউ নো হোয়াট, আলটিমেটলি যেন ওনাররা আর ভেরি শেমলেস। as long as they are getting money, they don't care. তুমি কালকে ফ্যানরা, আজকে ফ্যানরা মানে আমরা গাইলাই শেষ করে দিচ্ছি, হ্যাশট্যাগ ট্রেন্ড করে, মনে করো টুইটারে যদি আজকে নাম্বার 1 ট্রেন্ডিং হ্যাশট্যাগও হয়ে যায় না, as long as they are earning money, they will not give a crap. এই তুমি একটা এক্সাম্পল দেই, তুমি নিউক্যাসলের কথা চিন্তা করে দেখো, মাইক অ্যাশলিকে নিউক্যাসল হ্যাজ ওয়ান অফ দ্য মোস্ট প্যাশনেট সাপোর্ট ফ্যান বেস ইন দ্য এন্টায়ার, মানে আমি বলবো পুরো ওয়ার্ল্ডের মধ্যে। ওদের মানে ওরা এত প্যাশনেট, মাইক অ্যাশলিকে তারা প্রায় 10 বছরের উপর ধরে তারা হটানোর চেষ্টা করতেছে, তারা পারতেছে না। কারণ মাইক অ্যাশলি তার এক্সাক্ট যে তার ভ্যালুয়েশন, তার বাইরে টাকা না আসলে সে সেল করবে না। এরা কতবার তোমার মুভমেন্ট করার চেষ্টা করলো, খেলা বয়কট করার চেষ্টা করলো, বাট ইউ নো হোয়াট, কাজ হয় না। বয়কট বললো, একটা 40-45 হাজার ক্যাপাসিটি স্টেডিয়ামে 10,000 ফ্যানও যদি তোমার বয়কট করে না, ইট ডাজন্ট ম্যাটার, দে আর স্টিল গেটিং মানি ফ্রম 35,000 পিপল। সো দি অনলি ল্যাঙ্গুয়েজ দিজ ওনার্স আন্ডারস্ট্যান্ড ইজ মানি। কথাটা হচ্ছে এরকম যে কোনো একটা মুভমেন্টে আমাদের ওই রকম লেভেলের ইসে দেখাতে হবে যে আনটিল উই হার্ট দেয়ার বটম লাইন, দে ডোন্ট কেয়ার। ক্রোনকে আমেরিকাতেই বসে থাকবে, জশ ক্রোনকে আমেরিকায় বসে থাকবে, তাদের এখানে এসে প্রতিদিন গালিগালাজও খাওয়া লাগবে না। গালিগালাজ খাওয়ার জন্য ভিনায় আছে, আর্টেটা আছে, আর ওইখানকার মানুষজন আছে। সে ওখানে আরাম করে বসে থাকবে, দ্য মানি উইল কিপ ফ্লোয়িং। অনলি যেদিন টনক নড়বে সেদিন টাকা থাকবে না। এখন কথাটা হচ্ছে 2 দিন পরে যখন তোমার খেলা শুরু হবে, মানে আবার স্টেডিয়ামে মনে করো ইনশাল্লাহ প্যান্ডেমিক শেষ হবে, ফ্যানস উইল স্টার্ট কামিং ইন, আমাদের ফ্যানদের কি ওই হ্যারোম আছে যে আমরা কেউ যাবো না, যে পুরা মাঠ খালি, যে মানুষ যাইতে পারবে 80-90% সিটস আর এমটি। এইসব যখন টিভিতে আসবে, ক্যামেরায় দেখা যাবে যে মনে করো এত মানুষ আসতেছে না খেলা দেখতে, তখন ওনাদের একটু টনক নড়তে পারে যে এই তো গেল, এটাতে আমার ভ্যালুয়েশন, আমার ক্লাবের ভ্যালুয়েশন নেমে যাচ্ছে। আনটিল দ্যাট হ্যাপেন্স, এখন মনে করো আজকে ক্রোনকে আউট মুভমেন্ট করে আজকে আমরা যে বিক্ষোভ করলাম, হয়তো কুদিয়ে একটা যায়, হয়তো ওখানে কেউ হয়তো চেয়ার ভাঙচুর করলো, কিছু হবে না, ফ্যানরাই খারাপ হবো। কিন্তু এই যে কালকে যখন আবার যদি খেলা শুরু হয়, লাইক মনে করে বাই দি এন্ড অফ বাই নেক্সট সিজন ইনশাল্লাহ আবার সবাই ফ্যান মানে থিংস গেট আ লিটল নরমাল, ফ্যান স্টার্ট কামিং ব্যাক, তখন কি ফ্যানরা পারবে যে আমি আজকে বয়কট করবো খেলা? বয়কটের একটা ঘোষণা দিলাম, বয়কটের ঘোষণা দেওয়ার পরে অলমোস্ট 80% এমিরেটস উইল বি এমটি। ক্যান উই ডু দ্যাট? ওয়ান্স উই ক্যান ডু দ্যাট, তখন ক্রোনকে মুভমেন্ট মাইট বি সাকসেসফুল। বাট রাইট নাও আমরা যতই গালিগালাজ করি, এই ক্রোনকে আউট আজকে আমরা হ্যাশট্যাগ দিই,
কিচ্ছু হবে না। চেলসি যে আজকে ফ্যানদের এত বিক্ষোভ করলো, এরপরও কি হলো, এই যে তারা বের হয়ে আসলো, দ্যাটস ইট। চেলসির ফ্যানদের তুমি যে আজকে দেখো, সাপোর্টার্স ট্রাস্টের কিন্তু একটা ডিমান্ড হচ্ছে ব্রুস বাক, ওদের যে চেয়ারম্যান ব্রুস বাক হ্যাজ টু বি ফায়ার্ড। চেলসি আজকে বলছে তারা কোনো রদবদল করবে না, বিকজ দে নো এটা চিল্লাচিল্লি করে লাভ নেই, দুদিন পরে ফ্যানরা আবার ঠান্ডা হয়ে যাবে, কারণ ইএসএল যাচ্ছি না, এভরিওয়ান উইল কুল ডাউন। আমাদের ফ্যানদেরই বলি, আমরা অনেক ইমোশনাল। কালকে যে ক্রোমকে যখন যে স্টেটমেন্টটা দিল, আমরা এত গালিগালাজ করলাম ক্রোমকে, আমরা সবাই জানি ক্রোমকে খারাপ। কালকে স্টেটমেন্টটা দিল, মাপ চাইছে, উই অল নো ইটস এ পিআর এক্সারসাইজ। তারপরেও দেখো, আমি ওইখানে পোস্টে কিন্তু আমি গালি মারছি, আমার কথা ভাই আর গালিটালি দিয়ে না, মাপ তো চাইছে, এরকম মাপ আর কেউ চায় নাই, আমি অ্যাকসেপ্ট করলাম, উই আর অ্যাপোলজিজ অ্যাকসেপ্টেড, চলেন আবার সব মিলে মিশে এক হয়ে যায়। ভাই ক্রোমকে এটা করছে বিকজ এটা আমাদেরকে জানে যে আমাদেরকে মাপ চাবে, বলবে যে আচ্ছা মাপ চাই দিলাম, হি উইল ডু নাথিং টু রিগেইন আওয়ার ফেথ, চুপ থাকবে কয়েকবার, ক্রোমকে উইল রিমেইন ক্রোমকে। কিন্তু এই যে আমরাই আবেগে আবার না, আচ্ছা ভাই মাপ করে দিলাম, সরি বলছে, মাপ করে দিলাম, এই অ্যাটিটিউড নিয়ে চললে হি উইল নেভার গো আউট, and this is what will happen. So I don't think Kroenke will be going out anytime soon, unless like আমাদের এই নাইজেরিয়ান বিলিয়নিয়ার যদি আইসে মানে খুব বিশাল বড় একটা অ্যামাউন্ট কিসে করে, বাট I don't think he will, or just বলার কাম তার নাম তবে ফ্রাইডেতে কিন্তু ফাটায় পোস্ট হবে, মানে সেই হবে শুক্রবার, হ্যাঁ, কিন্তু সেগুলো দিবে মানে না। সেরকম কিছু হবে, কি হয় এখন বোঝা যাচ্ছে না, হতেও পারে যে ক্রোমকে চলে যাবে, কিন্তু এখন বোঝা যাচ্ছে, বাট সেরকম প্রসেস হবে, এটা আপনি গ্যারান্টি শিওর, 100% শিওর। আসিফ ভাই যেটা বলতেছিল লন্ডন যে ফ্যানরা পুরো খেপে আছে ওরা। হ্যাঁ, কিন্তু প্রোটেস্ট করবে, কিন্তু প্রোটেস্টে বলছে কি আলটিমেটলি প্রোটেস্টে মনে করো আজকে একদিন দুদিন প্রোটেস্ট করলাম, তারপরে সবাই বাসায় চলে যাবে, আলটিমেট ওদের মানে ওদের পিঠে লাথি না মারলে তো ওরা বুঝবে না রে ভাই। আমার কথা হচ্ছে ওইটা, আপনি যেটা বললেন যে প্রোটেস্ট করবে, আজকে যত ইচ্ছা প্রোটেস্ট করুক, কালকে যায় ক্রোমকের বাপ মা তুলে সবাই গালি মারুক, ক্রোমকের গায়ে আসবে না, ক্রোমকের কোনো গায়ে লাগবে না, কারণ সে একটা পকেটে টাকা হয়েছে, হাসতে হাসতে বলবে যে ভাই গালি মারতেছস, টাকা দেওয়া তো থামাচ্ছিস না, টাকা তো পাইতেছি আমি, তো এটা তো তাহলে লাভ কি? মানে বুঝতেছেন, এই লিভারপুলের প্রোটেস্ট করে যে ক্রোয়েনকে আউট, যদি ক্রোয়েনকে নাও যায়, তারপর আর্সেনালের পলিসিতে যদি কোনো চেঞ্জ আসে, তাতেও ফ্যান্সরা হ্যাপি থাকবে অ্যাট লিস্ট। ঠিক আছে, আমি তো ওটাই বললাম, মানে ওরা ক্রোয়েনকে যদি নাও যায়, ওরা এমন কিছু করবে ফ্যানদের ঠান্ডা করার জন্য, করবে তারা, এটা 100% শিওর থাকেন, হয় ক্রোয়েনকে যাবে, তাহলে এমন কিছু করবে যারা ফ্যানরা খুশি হবে। না, ঠিক আছে, যদি তা এটা হয় শিওর তাহলে থাকেন। খুবই ভালো, আলহামদুলিল্লাহ। তা যদি হয় তাহলে তো আমি খুবই খুশি ভাই। আমি যদি কোনো লং স্ট্যান্ডিং চেঞ্জ আসে, বাট সেটাই দ্য মোস্ট আই থিঙ্ক উই ক্যান হোপ ফর ইজ, আপনি যেটা বললেন তানভীর ভাই, যে কিছু লং স্ট্যান্ডিং মানে যদি কোনো কংক্রিট চেঞ্জ আসে এইগুলা যে ওদের পলিসিতে, সেটা আসলেও ভালো। কিন্তু এর থেকে বেশি যে ক্রোমকে এখন ক্লাব বেচে দিয়ে চলে যাবে, ওইটা সে করবে না, বিকজ দিস ইজ, আসিফ যেটা বলছিল, দিস ইজ না, আসিফ না সরি, আলমাস বলছিল, এটা হচ্ছে ওদের ক্রাউন জুয়েল, এটা ওর যতগুলো ইসের মধ্যে, কারণ অন্য তার টিমগুলা আমেরিকা বেসড, কেউ ডেনভার নাগেটস কে ওই আসিফ বা আমার মতো দুই একজন যারা হয়তো একটু এনবিএ কালে কশ্মিনে ফলো করে, এদের বাইরে কেউ ডেনভার নাগেটস কে পুষে না। কলোরাডো র্যাপিডস, তার যে কলোরাডো তার এমএলএস টিমও কেউ দেখে না, তার কোনো টিমই কেউ দেখবে না। এলএ র্যামস হয়তো ফুটবল যারা ফ্যান তারা আমেরিকান ফুটবল দেখে, আর্সেনালকে ওয়ার্ল্ডের সবাই চিনে। he has no motivation to sell him. এখন the most we can hope for is এই যে গালিগালাজ, এই যে সরিটা, মানে সে যদি একটু বুঝে যে fans will not tolerate এরকম bullshit, সে যদি একটু চেঞ্জ আনে, লং স্ট্যান্ডিং চেঞ্জ আনে, তাহলেও আমি বলবো that's a big issue. বাট তারপরও যদি এখন তো প্যান্ডেমিকের কারণে পুরো স্টেডিয়ামে কোনো ফ্যান যায় না, ঠিক আছে, যদি মানে প্যান্ডেমিক না হইতো আর যদি ফ্যান্সরা স্টেডিয়ামে যেতে পারতো, তাহলে ব্যাপারটা অন্যরকম হইতো। হ্যাঁ, এটাও একটা জিনিস, তাকে এটাও একটা জিনিস হেল্প করছে। বাট সেটাই, let's just hope for some some changes. But Kroenke out is, I think it's a dream right now. I don't think it will happen anytime soon. অলরাইট, ওয়াও, আমরা কিন্তু অলমোস্ট 2 আওয়ার মার্কে চলে আসছি। আমার হাতে আর অনেক কোশ্চেন ছিল, আমার মাথায় অনেক কোশ্চেন ছিল। আমরা উই কুড হ্যাভ টকড অ্যাবাউট ইউএফএ এবং ফিফার, মানে আমরা যদিও ইএসএল এর এগেইনস্টে অনেক কথা বলছি, বাট ইউএফএ এবং ভিএআর যে কাইন্ড অফ করাপ্টেড, এই ব্যাপারটা তো আছেই। সো অন দ্য কন্ট্রাডিক্ট, এই ইএসএল না ইয়ে করা কি ওইটার মানে কোশ্চেন থেকে যায় যে আমরা ওদের করাপশনটাকে মানে জাস্ট আরো আগায় নি, মানে ওরাও কি কোনো চেঞ্জেস আনবে কিনা ইন ফিউচার, এটা মাথায় রেখে যে দেয়ার কুড বি অ্যানাদার ইএসএল মুভমেন্ট স্টার্টিং। সো এইসব ব্যাপার স্যাপার আছে। তারপরে আরো অনেক কথাবার্তা ছিল, বাট আমরা আজকে 2 আওয়ার মার্কসে চলে আসছি, অনেকগুলা গেস্ট ছিল, সো দ্যাটস ওয়াই ইট টুক লং। বাট আমরা আই হোপ যে সবাই সবার
কোয়েশ্চেনের অ্যান্সার পাইছে ইএসএল হলে কিরকম হতো, না হলে কিরকম হতো, আমাদের ফিউচার ভিশন খুব ভালোভাবে আসিফ ভাই অনেক সুন্দর করে এক্সপ্লেইন করছে। আবার কেন আমাদের ইএসএল হলে কিভাবে আমাদের ক্ষতি হইতো সেগুলো আমরা সবার থেকে শুনছি। আলমাস আহমেদের কাছ থেকেও আমরা বেশ ইন্টারেস্টিং তথ্য জানতে পারছি। ক্রোয়েঙ্কে মুভমেন্টের উপর আমরা সবাই এক পয়েন্টে আমরা ইয়ে হয়েছি যে ওকে ফাইন, কেউ বলতেছে আমরা এটা হতেও পারে, কেউ বলতেছে না হতে পারে। বাট দেখি, লেটস সি ফিউচারে কি হয়। সামনে ইনশাল্লাহ আমরা আবার ইন্টারেস্টিং কোনো টপিক নিয়ে আমরা আবার একসাথে হব। সবাইকে টাইম দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানে আমরা Thank you. Come on, you brothers. Thank you, guys. Thank you, Great everyone. hanging out with you guys. thank you so much everybody. All right.